আসসালামু আলাইকুম বাচ্চা লোক, কি অবস্থা আপনাদের সবার? ও আচ্ছা, আমরা লাইভ। ওকে, আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনাদের কি অবস্থা? গৌতম, হুমায়রা, ঋত্বিক, জয়, নুসরাত, ইফরাত, আরজু। ওকে ওকে, লামিয়া জাহান। 30 সেকেন্ডের জন্য ট্রেন মিস করছিস? আচ্ছা, হ্যাঁ। ট্রেন আসলে কারোর জন্য দাঁড়ায় থাকে না। এবং হ্যাঁ, সময়ের মূল্য বোঝার জন্য মানে ট্রেন মিস করা লাগবে কেন? সময়ের মূল্য আমরা অনেকভাবে বুঝতে পারি। কোনো কিছু মিস করে সময়ের মূল্য বোঝাটা আসলে খুবই কঠিন একটা ব্যাপার। এরকম একটা কথা আছে যে যারা বুদ্ধিমান মানুষ তারা আসলে অন্যের ভুল থেকে শিখে। সো অন্যের ভুল দেখে আমরা যদি শিখতে পারি তাইলে আসলে আমরা বুদ্ধিমান মানুষ হইতে পারবো। আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনাদের কি অবস্থা? কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন সবাই? ব্লাড ডোনেট করে আসছিস, নাইস। আলহামদুলিল্লাহ, অন্য একজন মানুষকে হেল্প করছিস, তার জীবন বাঁচাইতে হেল্প করছিস, নাইস, ইটস ভেরি গুড ইনিশিয়েটিভ। ওকে, ঠিক আছে, জয়েন করি। ওকে, এই ক্লাসের শুরুতে ব্রেকের কথা জিজ্ঞেস করিস না তো। ঠিক আছে, কি কোয়েশ্চেনে আটকে গেছিস বল দেখি, একটু দেখি। ইলেকট্রন শক্তি ই দিয়ে ব্যাত করার সময় নেগেটিভ মান নিব না পজিটিভ মান নিব? ইলেকট্রনের শক্তি, যদি মোট শক্তি বাইর করি বা আমরা পটেনশিয়াল এনার্জি বাইর করি, তাহলে তো মাইনাস দেওয়াটাই লজিক্যাল। কারণ বিভব শক্তি মূলত নেগেটিভ এনার্জি বুঝায়, মোট শক্তিও নেগেটিভ এনার্জি আসে। সো বিভব শক্তি বা মোট শক্তি বাইর করতে গেলে নেগেটিভ এনার্জি আসাটা ভালো, নর্মাল, ন্যাচারাল। সো নেগেটিভ দেন। আর যদি আপনি গৃহীত বা বর্জিত শক্তির কথা বলেন, যখন হচ্ছে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে লাফ দিয়ে চলে যাচ্ছে, সো ওই সময়ে নেগেটিভ দিলেও চলে না দিলেও চলে। বেসিক্যালি নেগেটিভ এনার্জি মানে ওই সময় আসলে কি হচ্ছে, ওই সময় আসলে শক্তি বর্জন করতেছে বা ছেড়ে দিচ্ছে, বিকিরণ করতেছে। আর যখন পজিটিভ এনার্জি হচ্ছে তখন আসলে শক্তি গ্রহণ করতেছে। ব্যাপারটা হচ্ছে এইরকম। সো দুই ক্ষেত্রে আসলে দুই রকম। এখন আপনি কোনটা জানতে চাইছেন সেইটা তো আমি বুঝি নাই, বাট দুইটা কেসই বলে দিলাম আর কি। আচ্ছা, উম এই চ্যাপ্টার করে বোম মেক করতে পারবো না? এই চ্যাপ্টার করে বোম মেক করতে পারবি না, বাট অন্তত বেসিক জ্ঞানটা অর্জন করতে পারবি। দরকার কি রে বাবা বোম মেক করার? মানে দেখতেছিস না, মানে নিউক্লিয়ার বোম নিয়ে পুরো দুনিয়াতে কি গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে। মানে হ্যাঁ, আমাদের দেশে একটা নিউক্লিয়ার ফেসিলিটি থাকলে বা একটা নিউক্লিয়ার বোমা থাকলে তখন আমাদেরও ওয়ার্ল্ড ওয়াইড একটা ভালো পাওয়ার থাকতো। তো ভালো, সেই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে হ্যাঁ ভালো। যদি বাংলাদেশের এরকম 2-4 জন নিউক্লিয়ার সায়েন্টিস্ট থাকে, সো ভালো, পারমাণবিক বোমা থাকলে ভালো। আচ্ছা, ইপি সমান মাইনাস ইভি। মাইনাস ইভি লেখার দরকার নাই, কারণ ভোল্টেজটাই বেসিক্যালি নেগেটিভ আসে। সো ইপি সমান ইভি লিখো, ভোল্টেজটা বাই ডিফল্ট নেগেটিভ আসবে, সো ওইটা হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস ইভিও লিখতে পারো, খুব বেশি প্রবলেম নাই। ঠিক আছে। আমি তো নিউক্লিয়ার সায়েন্টিস্ট না রে বাবু। আচ্ছা, চলেন, অনেক আপনারা বেশ নিউক্লিয়ার বোমা নিয়ে খুব ফ্যান্টাসির ভিতরে আছেন। হ্যাঁ, কিছু ডাউট ছিল, বলেন। এখন তো ডাউট বলে লাভ নেই, আমরা ক্লাসের ভিতর চলে আসছি। ডাউট টাউট গুলা গ্রুপে পোস্ট করেন, গ্রুপে পোস্ট করে আমাকে ট্যাগ করেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব। ফিজিক্স এক্সাম ছিল, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ওকে, জোশ। পর্যাবৃত্ত গতির পিডিএফ লিংক যদি আপলোড এখনো না হয়ে গিয়ে থাকে, আমি ক্লাস শেষ করে টিমকে বলবো আপলোড হয়ে যাওয়ার কথা, আপলোড হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, নিউক্লিয়ার সায়েন্স নিয়ে পড়তে হবে। ঠিক আছে, নিউক্লিয়ার ফিজিসিস্ট, নিউক্লিয়ার সায়েন্টিস্ট, নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে পড়াশোনা করা লাগবে, তারপরে ধীরে ধীরে আপনি হইতে পারবেন আর কি। তবে বাংলাদেশে যে অবস্থা, বাংলাদেশের সিস্টেম আপনাকে আসলে ওইটুকু অপরচুনিটি দিবে কিনা, নাকি আপনার সেই বিদেশেই যাইতে হবে, আমেরিকা, জার্মানি, রাশিয়া এইসব দেশে গিয়ে আপনাকে নিউক্লিয়ার বোমা বানাইতে হবে, তারপর সেই দেশের হয়েই আপনাকে কাজকর্ম করতে হবে, সেটা তো আসলে সমস্যা। ঠিক আছে, আচ্ছা, এখনো ইনবক্সে রিপ্লাই দেই নাই। আচ্ছা, দেখতেছি বিষয়টা। ওয়ালাইকুম সালাম সাফায়েত। ওকে, চলেন আমরা একটু কথাবার্তা শুরু করি। আজকে মূলত আমরা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি নিয়ে কথা বলবো, তেজস্ক্রিয়তা নিয়ে কথা বলবো। সো তেজস্ক্রিয়তা কি, তেজস্ক্রিয়তা কেন হয়,
এবং তেজস্ক্রিয় মৌলগুলা কি কি ধরনের পার্টিকেল বা কি কি ধরনের রে নির্গমন করে, বা এই পার্টিকেল বা রে নির্গমন গুলা করলে ওই মৌলটার নিউক্লিয়াসে কি কি পরিবর্তন হয়, সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কথা বলবো। কিছু ম্যাথ আমরা সলভ করব, ঠিক আছে। পড়ালেখার যুদ্ধে পিছিয়ে আছি, কি করতে হবে? অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি এফোর্ট দিতে হবে, এবং এই এফোর্টটা বোকার মতো না দিয়ে, গাধার মতো খাটুনি না ঘেটে, সো আপনাকে হচ্ছে কি কি টপিক আপনার বাকি আছে, কি কি টপিক আপনার সামনের পার্টিকুলার কোন একটা পরীক্ষায় আছে, সো ওই পরীক্ষাটা অনুযায়ী চ্যাপ্টার বা টপিক ধরে পড়তে হবে। তাইলে আপনি ইনশাল্লাহ আগাইতে পারবেন, ভালো করতে পারবেন, ঠিক আছে। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে, জয়েন করেন, জলদি জলদি সবাই জয়েন করেন। আমরা রেডিও অ্যাক্টিভিটি নিয়ে কথা বলবো। সো রেডিও অ্যাক্টিভিটি নিয়ে কথা বলতে গেলে শুরুতেই আমরা যদি কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসের কথা চিন্তা করি, আমরা আস্তে আস্তে আগাবো সামনের দিকে। সো আস্তে আস্তে আগানোর ভিতরে একটু দু একটা কথাবার্তা বলি, তারপরে আমরা হচ্ছে সূত্র দেখব, তথ্য দেখব, ম্যাথমেটিক্যাল জিনিসপত্রগুলো দেখব। সো আমি যদি যে কোনো একটা পরমাণুর, সাপোজ আমি এইটাকে যে কোনো একটা পরমাণুর আমি হচ্ছে নিউক্লিয়াস চিন্তা করতেছি। সো যে কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস যদি হয়, সো পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে ধনাত্মক প্রোটন এবং চার্জ নিরপেক্ষ নিউট্রন। সো এইটার ভিতরে কি আছে? এইটার ভিতরে অনেকগুলা প্রোটন আছে। আচ্ছা, এতগুলা বাক্স বানানোর দরকার নাই। সো এইটার ভিতরে কি আছে? এইটার ভিতরে হচ্ছে প্রোটন আছে। এইটার ভিতরে প্রোটন আছে, অনেকগুলা প্রোটন আছে, অনেকগুলা প্রোটন আছে। আচ্ছা, সো এই প্রোটনগুলাতে একে অপরকে কি করবে? একে অপরকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করে প্রোটনগুলা সবগুলা কি করবে? দূরে দূরে চলে যাওয়ার চেষ্টা করবে, মানে ভেঙে চুরে নিউক্লিয়াসটাকে স্টেবল রাখতে পারার কথা না, এবং আলটিমেটলি একটা সময় পরে স্টেবল রাখতে পারে না। সো স্টেবল রাখার জন্য বেসিক্যালি যেটা হয়, কাজ করে হচ্ছে এখানে আসলে নিউট্রন, চার্জ নিরপেক্ষ যে নিউট্রন গুলা আছে, সেই নিউট্রন গুলার কারণে বেসিক্যালি নিউক্লিয়াস বা বিভিন্ন পরমাণুর নিউক্লিয়াস যতটা স্টেবল থাকে, সেই স্টেবিলিটিটা কেন আসে? সেই স্টেবিলিটিটা আসে হচ্ছে আসলে এই নিউট্রন গুলার কারণে। নিউট্রন গুলা বেসিক্যালি ওদের নিউক্লিয়ার ফোর্সের কারণে এই পুরা নিউক্লিয়াসটাকে ওরা হচ্ছে স্টেবল রাখতে পারে। সো এই স্টেবিলিটি আসলে পুরা পর্যায় সারণী জুড়েই যে স্টেবিলিটি বিদ্যমান থাকে, বিষয়টা এরকম না। যখনই হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা যখন এইটা কিছু জায়গায় লেখা আছে 81, কিছু বইতে লেখা আছে বোধহয় 83। সো আমরা 83 ধরেই চিন্তা করব যে পারমাণবিক সংখ্যা যখন কি হয়ে যাবে, পারমাণবিক সংখ্যা যখন, মানে এইটাও সবসময় যে এরকম হবে তা না, বাট বেসিক আইডিয়াটা হচ্ছে পারমাণবিক সংখ্যা 83 এর বেশি যদি হয়ে যায়, যদি প্রোটনের পরিমাণ 83টার বেশি হয়ে যায়, তখন যেটা হয় যে এই নিউক্লিয়াসটা আর স্টেবল থাকতে পারে না। সো হ্যাঁ, করো, ক্লাসটা করো, কারণ আমরা তেজস্ক্রিয়তা নিয়ে এই প্রথমেই কথা বলতেছি, ঠিক আছে। আচ্ছা, সো পারমাণবিক সংখ্যা যখন 83 এর বেশি হয়ে যায়, তখন এই নিউক্লিয়াসটা থেকে কি হয়? এই নিউক্লিয়াসটা থেকে বিভিন্ন ধরনের রে বের হয়ে যায়, বিভিন্ন ধরনের পার্টিকেল বের হয়ে যায়, এবং এনার্জি রিলিজ হয় বেসিক্যালি বিভিন্ন ফর্মে। সো এনার্জি রিলিজ হয় বা রে বের হয় বা পার্টিকেল বের হয়। সো এই যে নিউক্লিয়াস থেকে বিভিন্ন ধরনের পার্টিকেল বের হচ্ছে বা এনার্জি রিলিজ হচ্ছে, এই ব্যাপারগুলা বিজ্ঞানীরা আসলে কিভাবে ফিল করছে বা বিজ্ঞানীরা আসলে কিভাবে আবিষ্কার করছে? সো এইটা নিয়ে সর্বপ্রথম যে বিজ্ঞানীর কথা একটু বলা দরকার, তার নাম হচ্ছে আসলে হেনরি বেকেরেল। সো বেকেরেল সাহেব যেটা করছে, বেকেরেলের একটা এক্সপেরিমেন্ট ছিল এইরকম, বা উনি এটা অবজার্ভ করছে। অবজারভেশনটা কি ছিল? অবজারভেশনটা এইরকম ছিল, সাপোজ উনি ধরো একটা একখণ্ড ইউরেনিয়াম নিয়ে কাজ করতেছিল, ঠিক আছে, অনেকগুলা মৌল নিয়ে বেসিক্যালি বিজ্ঞানীরা কাজ করতেছিল। এর মধ্যে ইউরেনিয়াম একটা মৌল ছিল। সো ওই সময় বিজ্ঞানী বেকেরেল কি দেখছে? বিজ্ঞানী বেকেরেল দেখছে যে এই ইউরেনিয়ামের উপর যদি লাইট রে এসে পড়ে, আলো যদি এসে পড়ে ইউরেনিয়ামের উপর, তখন এইখান থেকে কি হচ্ছে? তখন এইখান থেকে বিভিন্ন ধরনের রে নির্গত হচ্ছে। এবং এই যে বিভিন্ন ধরনের রে নির্গত হচ্ছে, এইটা উনি কিভাবে বুঝলেন? তিনি যেটা করছিলেন, একটা
ফটোগ্রাফিক প্লেট রাখছিলেন। একটা কি রাখছিলেন? একটা রাখছিলেন হচ্ছে ফটোগ্রাফিক প্লেট। সো এই ফটোগ্রাফিক প্লেটের উপরে কি হয়েছে? এই ফটোগ্রাফিক প্লেটের উপরে এক ধরনের স্পট তৈরি করছে বা এক ধরনের প্রতিপ্রভা তৈরি করছে। তো এইখান থেকে ধরো এই যে সিনারিওটা, যে লাইট এসে পড়ছে এবং এখান থেকে একটা পার্টিকেল বের হয়ে গেছে বা ফটোগ্রাফিক প্লেটের উপর প্রতিপ্রভা তৈরি করছে, তো এই ঘটনাটাকে তো আমরা চাইলে এটাকে এক্স রে হিসাবেও চিন্তা করতে পারি, আবার এইটারে আমরা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্টও চিন্তা করতে পারি। ঠিক আছে, ফটো ইলেকট্রিক ইফেক্টও চিন্তা করতে পারি বা এক্স রেও চিন্তা করতে পারি, যে লাইট রে এসে পড়তেছে, একটা পার্টিকেল বের হয়ে যাচ্ছে। আচ্ছা, ফটোগ্রাফিক প্লেট মানে তোমরা আসলে এই বিষয়টা দেখো নাই, মানে অ্যানালগ ক্যামেরা যেটা আর কি, আমরা তো ইদানিং কালে আমরা যত ক্যামেরা ইউজ করি, ফোনের ক্যামেরা হোক বা ডিএসএলআর হোক, এগুলো সবগুলো হচ্ছে ডিজিটাল ক্যামেরা। সো আগে যেটা হইতো অ্যানালগ ক্যামেরা ইউজ হইতো, বা নর্মাল যে ক্যামেরাগুলো ওগুলাকে ক্যামেরাই বলতে, অ্যানালগ ক্যামেরা বলা হইতো না। সো এই ক্যামেরাগুলোর ক্ষেত্রে যেটা হইতো যে একটা ছবি তোলার সময়, একটা প্লেট থাকতো। ঠিক আছে, একটা জিঙ্ক সালফাইডের একটা পর্দা থাকতো, একটা প্লেট থাকতো, মানে এটাকে নেগেটিভ বলা হইতো। সো ওই নেগেটিভের উপর আলো এসে পড়তো। সো এই আলো এসে পড়লে যেটা হইতো যে ওইটার মধ্যে ছবিটার একটা ইমেজ তৈরি হইতো, একটা ছবি তৈরি হইতো, পরে এইটাকে আবার প্রিন্ট করা লাগতো, তারপরে আমরা হচ্ছে ছবি দেখতে পারতাম। সো এইভাবে হচ্ছে ছবি আগের দিনে তোলা হইতো। ঠিক আছে, সো ফটোগ্রাফিক প্লেট মানে নর্মালি চিন্তা করো যে যেই প্লেটের উপর ছবি ধারণ করা যায় বা আলোক রশ্মি এসে পড়লে ওর একটা ছবি তৈরি হয়, একটা ইমেজ জেনারেট হয়। ঠিক আছে, আচ্ছা, রেগুলা ইলেকট্রনের চলন না রেগুলা কি, এইটা এখনো আমরা সেদিকে যাই নাই, আস্তে আস্তে আমরা যাব। সো এইটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট, যে দিনের বেলা আলো এসে পড়ছে, দিনের বেলা আলো এসে পড়লে ফটোগ্রাফিক প্লেটের উপর কি হয়েছে, এরকম একটা প্রতিপ্রভা তৈরি হয়েছে। এখন বেকেরেল সাহেব যেটা করলেন, উনি এই এক্সপেরিমেন্টটা সন্ধ্যাবেলা বা রাতের বেলা ঘটাইলেন। সন্ধ্যাবেলা বা রাতের বেলা উনি যখন এক্সপেরিমেন্টটা ঘটাইলেন, উনি তখনও দেখলেন যে একটা নির্দিষ্ট সময় পরে, কি হচ্ছে, একটা নির্দিষ্ট সময় পরে এই যে ফটোগ্রাফিক প্লেটটা আছে, এই ফটোগ্রাফিক প্লেটটার উপরে একটা ডট বা কিছু ডট তৈরি হচ্ছে। এরকম কিছু ডটেড বিন্দু তৈরি হচ্ছে বা কিছু প্রতিপ্রভা তৈরি করতেছে। এইখানে দেখো, এইখানে কিন্তু কোনো লাইট রে এসে পড়তেছে না। এইখান থেকে এরকম একটা ধারণা করা হইলো যে যদি আলোক রশ্মি এসে নাও পড়ে, তাও এখান থেকে কি হইতে পারে, এখান থেকে হচ্ছে এরকম যে কোনো ধরনের পার্টিকেল নির্গত হইতে পারে, যে কোনো ধরনের প্রতিপ্রভা তৈরি করতে পারে। এখনো বিষয়টা কি সেটা নিয়ে খুব বেশি ডিটেইলস উনি কথাবার্তা বলেন নাই। তারপরে উনি লাস্টে যে এক্সপেরিমেন্টটা করছে সেটা হচ্ছে এই যে ফটোগ্রাফিক প্লেট ছিল, এই ফটোগ্রাফিক প্লেট দিয়ে এই পুরা ইউরেনিয়ামটাকে উনি মোড়ায় দিছেন। এই ফটোগ্রাফিক প্লেট দিয়ে কি করছে, ফটোগ্রাফিক প্লেট দিয়ে পুরা ইউরেনিয়ামটাকে উনি মোড়ায় দিছে। সো এই যে ফটোগ্রাফিক প্লেট দিয়ে পুরা ইউরেনিয়ামটাকে মোড়ায় দেওয়া হয়েছে, আমি চিন্তা করলাম এই হচ্ছে সেই ফটোগ্রাফিক প্লেট দিয়ে বা ফটোগ্রাফিক প্লেটের যেই পেপারটা আছে সেটা দিয়ে হচ্ছে পুরা ইউরেনিয়ামটাকে মোড়ায় দেওয়া হয়েছে। সো এই যে পুরা ইউরেনিয়ামটাকে মোড়ায় দেওয়া হয়েছে এবং এইটাকে মনে করো কোনো একটা ব্ল্যাক বক্সের ভিতরে বা কোনো একটা ড্রয়ারের ভিতরে বা কোনো একটা অন্ধকার ল্যাবরেটরির রুমের ভিতর রেখে দিছে, যেখানে কোনোভাবেই আলোক রশ্মি পেনিট্রেট করে ঢুকতে পারতেছে না। সো এই সিচুয়েশনেও দেখা গেছে যে একটা নির্দিষ্ট সময়ে পরে ফটোগ্রাফিক প্লেটের উপরে এরকম ডটেড বিন্দু তৈরি হচ্ছে, প্রতিপ্রভা তৈরি করতেছে। ঠিক আছে, এবং ব্যাপারটা এরকম না যে কোনো একদিকেই তৈরি হবে, বেসিক্যালি এটা চতুর্দিকেই ঘটতেছে। ঠিক আছে, যত দিকে হওয়া পসিবল সব দিকে বেসিক্যালি এইরকম ভাবে প্রতিপ্রভা তৈরি করতেছে। সো এখানে তো অনেকগুলা ম্যাটেরিয়াল নিয়ে কাজ করা হয়েছে। এখানে মনে করো ম্যাগনেসিয়াম রাখা হয়েছে, ক্যালসিয়াম রাখা হয়েছে, পোলোনিয়াম রাখা হয়েছে, ইউরেনিয়াম রাখা হয়েছে, রেডিয়াম রাখা হয়েছে, অনেক কিছু রাখা হয়েছে। সো দেখা গেছে যেই সব মৌলগুলার পারমাণবিক সংখ্যা একটু বেশি বা সচরাচর হচ্ছে 83 এর বেশি,
ঠিক আছে। সো এই 83 এর বেশি যেই পারমাণবিক সংখ্যা মৌলগুলা আছে, সেই মৌলগুলা এই ধরনের ফেনোমেনা শো করতেছে যে তাদের ভিতর থেকে বিভিন্ন ধরনের রে বের হয়ে যাচ্ছে বা বিভিন্ন ধরনের পার্টিকেল বের হয়ে যাচ্ছে, যেই পার্টিকেল গুলা ফটোগ্রাফিক প্লেটের যে কাগজটা আছে সেই কাগজটার উপর একটা স্পট বা একটা বিন্দু তৈরি করতেছে বা কিছু শেড তৈরি করতেছে, কালার চেঞ্জ করে দিচ্ছে, ডিফারেন্ট একটা ছবি তৈরি করতে চাচ্ছে। ঠিক আছে। সো এইখান থেকে বিজ্ঞানীরা সর্বপ্রথম এই ধারণাটা পাইছে যে যদি কোনো একটা উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হয়, সেই উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা কন্টিনিউয়াসলি তার নিউক্লিয়াস থেকে বিভিন্ন ধরনের পার্টিকেল নির্গত করতে থাকে বা বিভিন্ন ধরনের রশ্মি নির্গত করতে থাকে। ঠিক আছে। সো এই ধরনের একটা আইডিয়া থেকে, হ্যাঁ, কেন বের হয় আমরা সেদিকে যাচ্ছি বস আস্তে আস্তে। সো কেন বের হয় আমরা সেদিকে যাচ্ছি। সো এখান থেকে বেসিক্যালি আইডিয়াটা পাওয়া গেছিল যে যদি উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হয়, তার ভিতর থেকে কোনো বাহ্যিক প্রভাবকের প্রয়োজন নাই। তেজস্ক্রিয়তা যে একটা স্বতঃস্ফূর্ত ঘটনা বা এই ধরনের রে বের হওয়া বা পার্টিকেল বের হওয়া যে একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, এইটা এই এক্সপেরিমেন্ট গুলা থেকে বোঝা গেছে যে অন্ধকার রুমের ভিতরে রাতের বেলা সন্ধ্যার পরে বা যদি একদম লাইট প্রবেশ করতে পারতেছে না এরকম একটা সেটআপের ভিতরেও রাখা হয়, তখনও দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের স্পট তৈরি করতেছে, ডট তৈরি করতেছে। তো এইখান থেকে আমরা কি বুঝলাম? এইখান থেকে আমরা বুঝলাম হচ্ছে যে তেজস্ক্রিয়তা বা উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো এরকম এমিশন করতে পারে বা এরকম হচ্ছে পরমাণু থেকে বিভিন্ন ধরনের রেডিয়েশন হইতে পারে আর কি। সো এইখান থেকে মূলত রেডিও অ্যাক্টিভিটির ধারণাটা বের হইছে। ঠিক আছে। আচ্ছা, না এইগুলা আমরা সচরাচর ল্যাবে পরীক্ষা করতে পারবো না। কে জানি জিজ্ঞেস করছে এইটা আমরা কিভাবে এক্সপেরিমেন্ট করতে পারি। এইটা তো সচরাচর আমাদের যেসব ল্যাব আছে, আমাদের স্কুল কলেজের ল্যাব, ইভেন বুয়েটের ল্যাবও, সো বুয়েটের ল্যাবের ভিতরেও আপনি বেসিক্যালি এইসব রেডিও অ্যাক্টিভিটি নিয়ে ব্যাপার স্যাপার গুলা করতে পারবেন না। আচ্ছা, কেন উনি এই অবস্থা মানে এই পরীক্ষাগুলা কেন করছিলেন? বেসিক্যালি বিজ্ঞানীরা তো আসলে সকল ধরনের জিনিসপত্র নিয়েই পরীক্ষা করছেন, সেটা মৌল হোক, যৌগ হোক, সমুদ্র হোক, মহাকাশ হোক, এই সবকিছু নিয়েই ওনারা পরীক্ষা করতেছিলেন। সো এই পরীক্ষাটাও বেসিক্যালি একটা প্রসেসের ভিতরে ছিল যে পরমাণুর ভিতরে কি কি আছে বা বিভিন্ন মৌলগুলা কিভাবে কি কাজ করে, তাদের অ্যাকশন রিয়াকশন কিরকম, কোনটা কোন মৌলর সাথে বিক্রিয়া করে বা করে না, বা হঠাৎ করে একটা মৌল এরকম স্পন্টেনিয়াসলি কোনো একটা পার্টিকেল নির্গত করতেছে। সো এই সমস্ত জিনিসপত্র অ্যানালাইসিস করতে করতে এই জিনিসপত্রগুলা আবিষ্কার হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এগুলো মুক্ত অবস্থায় থাকতে পারে না। মুক্ত অবস্থায় ওরা আসলে বেশিক্ষণ থাকে না, খুবই অল্প সময় থাকে এবং খুব দ্রুত ওরা ডিকে করে বা খুব দ্রুত ওরা মানে অন্য মৌলে রূপান্তরিত হয় যখনই ওরা ইলেকট্রন বা ওরা যখনই আলফা বিটা গামা রে নিঃসরণ করে। প্রতিপ্রভা মানে হচ্ছে বেসিক্যালি ও একটা ইমেজ জেনারেট করছে, একটা ছায়া তৈরি করছে। সো হ্যাঁ, বলা যায় দুইটাই একই রকম হইতে পারে। ঠিক আছে। এখনো এরকম আবিষ্কার হচ্ছে। এখন যেসব আবিষ্কার হচ্ছে সেগুলা নিয়ে আমরা এখন পড়ছি না বলে জানি না, এখনো সায়েন্স প্রভূত আবিষ্কার করছে। আচ্ছা, ডটার মৌল কি, কথাবার্তা বলবো। তাপ, চাপ, বৈদ্যুতিক চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। বেসিক্যালি যে আলফা বিটা রশ্মিগুলা বের হয় বা কণাগুলা বের হয়, সেগুলা বেসিক্যালি তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়, তাদের দিক পরিবর্তন হয়। কিন্তু এই যে রেডিও অ্যাক্টিভিটি, এই যে তেজস্ক্রিয়তা, এই যে মনে করো এখান থেকে একটা গামা রশ্মি বের হয়ে যাবে বা একটা আলফা কণা বের হয়ে যাবে বা একটা বিটা কণা বের হয়ে যাবে, এগুলা কিন্তু ওই ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড দ্বারা কোনোভাবে প্রভাবিত হয় না, কারণ এইটা নিউক্লিয়াসের অভ্যন্তরীণ ঘটনা, অন্য কোনো ভাবে এই প্রক্রিয়া ঘটানো সম্ভব না। আচ্ছা, আরেকজন কে জানি জিজ্ঞেস করছিল যে কেন আসলে এই রে গুলা বের হয়ে যাচ্ছে, কেন পার্টিকেল গুলা বের হয়ে যাচ্ছে। কারণ পারমাণবিক সংখ্যা যখন আসলে 83 এর বেশি হয়ে যায়, পারমাণবিক সংখ্যা যখন 83 এর বেশি হয়ে যায়, বা এইটার একটা অনুপাত আছে যে প্রোটন আর নিউট্রনের অনুপাত যদি 1.5 এর সমান বা তার চাইতে বেশি হয়,
প্রোটন বা নিউট্রনের অনুপাত যদি 1.5 এর বেশি হয়ে যায় তখন বেসিক্যালি নিউক্লিয়াসটা আনস্টেবল হয়ে যায়। কেন আনস্টেবল হয়ে যায় এইটার ব্যাখ্যাটা খুবই সহজ। তুমি জাস্ট একটু চিন্তা করো, এই যে প্রোটন আছে এইটা পজিটিভ, তারপরে এর পাশে এই প্রোটনটা পজিটিভ, এই প্রোটনটা পজিটিভ, এই প্রোটনটা পজিটিভ। সো সবগুলা পজিটিভ চার্জ, এই সবগুলা পজিটিভ চার্জ একে অপরকে কি করবে? বিকর্ষণ করবে। সবগুলা পজিটিভ চার্জ এই পজিটিভটাকে বাইরে ধাক্কা দিবে, এই পজিটিভটাকে বাইরে ধাক্কা দিবে, এই পজিটিভটাকে বাইরে ধাক্কা দিবে। সো এই যে সবগুলা পজিটিভ চার্জকে একে অপরকে বিকর্ষণ করতেছে, সো এই বিকর্ষণের কারণে বেসিক্যালি নিউক্লিয়াসটা অস্থিতিশীল হয়ে যায় এবং এইখান থেকেই বেসিক্যালি ওই রেডিও অ্যাক্টিভিটির সূচনা হয়। এইখান থেকে রেডিও অ্যাক্টিভিটির সূচনা হয়। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো এরপরে আমরা যদি একটু সামনে আগাই, সো এই পরীক্ষাটা কে করছিল? এই পরীক্ষাটা করছিল হচ্ছে বিজ্ঞানী হেনরি বেকেরেল। ঠিক আছে, সো তার পরীক্ষা থেকে মোটামুটি রেডিও অ্যাক্টিভিটি রিলেটেড বেশ কিছু জিনিসপত্র ধারণা করা হয়েছে। কিন্তু এই যে আলফা বিটা এবং গামা পার্টিকেল এবং এই আলফা বিটা গামা পার্টিকেলের বৈশিষ্ট্য আসলে কি, এইগুলা নিয়ে বেশি কাজ করছে হচ্ছে বিজ্ঞানী দম্পতি পিয়েরে কুরি এবং মাদাম কুরি, এবং তারা বেসিক্যালি এটার জন্য নোবেল প্রাইজও পাইছিলেন। তিনি কি প্রথমেই 83 এর ভর নিয়ে কাজ করছিলেন? না, বেসিক্যালি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস ছিল। তিনি অনেকগুলা মৌল নিয়ে কাজ করতেছিলেন, এর মধ্যে যারা 83 এর বেশি তাদের মধ্যে এই স্পন্টেনিয়াস ফেনোমেনাটা বা এই স্পন্টেনিয়াস ঘটনাগুলা দেখা গেছে। ঠিক আছে, রশ্মিগুলা এক একটা মৌল থেকে এক এক ধরনের রশ্মি বের হইছে। রশ্মি আর কণার মধ্যে পার্থক্য হচ্ছে রশ্মি মানে হচ্ছে যেটা তরঙ্গ আকারে বের হচ্ছে, আর কণা মানে হচ্ছে যেটা ভর আকারে বের হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, সো এরপরে একটু চলে আসি। সো আপনাদের তো এখনো ম্যাগনেট চ্যাপ্টারটা পড়া হয় নাই। সো ম্যাগনেট চ্যাপ্টারটা না পড়া হইলে বেসিক্যালি আমরা হচ্ছে আলফা বিটা এবং গামা রশ্মির একটা এক্সপেরিমেন্ট নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। সো আমাকে একটু এইটা বলেন দেখি, একটু ভেক্টর নিয়ে নাড়াচাড়া করি, একটু ভেক্টর নিয়ে নাড়াচাড়া করি। সাপোজ এইটা যদি এ ভেক্টর হয় আর এইটা যদি বি ভেক্টর হয়, আমাকে বলেন দেখি যে এ ক্রস বি, এ ক্রস বি এর ডিরেকশন কোনটা হবে? এ ক্রস বি, এটা যদি মাঝখানের অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, বা মাঝখানের অ্যাঙ্গেলের আমাদের এখানে দরকার নাই, এ ক্রস বি এর ডিরেকশন কোনটা হবে? এই দুইটা ভেক্টরের সাথে তলের উপর লম্ব হবে। সো তলের উপর লম্ব বরাবর উপরের দিকে যাবে নাকি তলের উপর লম্ব বরাবর নিচের দিকে নামবে? তলের উপর লম্ব বরাবর উপরের দিকে যাবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। সো এই এ ক্রস বি এর ডিরেকশন কি হবে? এ ক্রস বি এর ডিরেকশন হবে মানে তলের উপর লম্ব বরাবর। সো এটাকে খাতায় আঁকতে চাইলে তো আমরা এইভাবে দেখাইতে পারি, অথবা আমরা বলতে পারি যে এ ক্রস বি কি করতেছে? এ ক্রস বি বেসিক্যালি এইরকম ডট, ডট মানে কি? এটা তল থেকে বাইরের দিকে আসতেছে। আর যদি আমরা বি ক্রস এ করতাম, তাইলে বি ক্রস এ করলে কি হইতো? বি ক্রস এ করলে ব্যাপারটা হচ্ছে তল থেকে নিচের দিকে বা তল থেকে হচ্ছে ভিতরের দিকে যাবে। ঠিক আছে, আচ্ছা, সো কেন এটা লাগতেছে এইটা একটু বলি। কারণ বিজ্ঞানী কুরি দম্পতি, পিয়েরে কুরি এবং মাদাম কুরি, তারা বেসিক্যালি একটা এক্সপেরিমেন্ট করছিলেন এবং সেই এক্সপেরিমেন্ট থেকে বেসিক্যালি কি হয়েছে? সেই এক্সপেরিমেন্ট থেকে যে দুই ধরনের কণা নির্গত হয়, একটা হচ্ছে আলফা কণা, একটা হচ্ছে বিটা কণা, এবং আরেকটা হচ্ছে গামা রশ্মি। সো এইটার ব্যাপারে একটু কেয়ারফুল থাকো। তুমি যদি বলো আলফা রশ্মি নির্গত হচ্ছে তাইলে কিন্তু ভুল হবে, কারণ আলফা কিন্তু রশ্মি না, আলফা হচ্ছে একটা কণা। আবার বিটা কণা, আলফা কণা এবং বিটা কণা, কিন্তু গামাটা হচ্ছে আবার রশ্মি। তুমি যদি বলো তারা হচ্ছে গামা কণা বের করছে তাইলে আবার সমস্যা, গামা কণা না। ঠিক আছে, আচ্ছা, সো এইখান থেকে চলে আসো বিজ্ঞানীদের এক্সপেরিমেন্টে যেটা ছিল, ওনারা একটা ব্ল্যাক বক্স নিছিল। ঠিক আছে, সো ব্ল্যাক বক্স তো আর আমরা আঁকতে পারবো না খালি বোর্ড ব্ল্যাক এর ভিতরে। তো আমি চিন্তা করলাম আমি একটা হোয়াইট বক্সই আঁকি। তো আমি হচ্ছে এরকম একটা হোয়াইট বক্স চিন্তা করলাম এবং
এই হোয়াইট বক্সের ভিতরে। এবং এই যে বিজ্ঞানী মাদাম কুরি উনি বেসিক্যালি একটা মজার কাজ করছিলেন, যে কোনো বিজ্ঞানীরা কোনো একটা নতুন মৌল আবিষ্কার করলে তারা বেসিক্যালি নিজেদের নামে নামকরণ করে ফেলে। কিন্তু এই মাদাম কুরি বেসিক্যালি উনি একটা নতুন মৌল আবিষ্কার করছিলেন এবং এটার নাম উনি দিছিলেন হচ্ছে পোলোনিয়াম। নাম শুনছো হয়তো, পোলোনিয়াম। সো উনি বেসিক্যালি পোল্যান্ডের অধিবাসী ছিলেন, ঠিক আছে, পোল্যান্ড দেশের অধিবাসী ছিলেন এবং উনি হচ্ছে নিজের দেশের নাম অনুযায়ী হচ্ছে মৌলটার নামকরণ করে দিছে। কত চমৎকার একটা ব্যাপার, ঠিক আছে। তো তোমরাও যখন এরকম একটা মৌল টৌল আবিষ্কার করবা তখন তোমরা বাংলাদেশিয়াম, ঠিক আছে, এইরকম কোন একটা নাম দিবা, আমরা এটা আশাই করতে পারি, ঠিক আছে। আচ্ছা, সো আমি চিন্তা করলাম হচ্ছে যে এই হচ্ছে সেটআপটা। এই বাক্সটার ভিতরে কি করা হয়েছে, এই বাক্সটার ভিতরে খুব অল্প পরিমাণে হচ্ছে রেডিও অ্যাক্টিভ ইউরেনিয়াম রাখা হয়েছে। এটার ভিতরে কি করা হয়েছে, রেডিও অ্যাক্টিভ ইউরেনিয়াম রাখা হয়েছে এবং এইটার চারপাশে কি দিয়ে দেওয়া হয়েছে, এইটার চারপাশে দিয়ে দেওয়া হয়েছে সীসার দেয়াল। মানে পাত্রটাই হচ্ছে সীসার পাত্র বা সীসার দেয়াল। কেন সীসা দেওয়া হয়েছে, কারণ সীসা হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল যেই ম্যাটেরিয়ালের ভেতর দিয়ে বেসিক্যালি রেডিও অ্যাক্টিভ ডিকে পাস করতে পারে না। যে এইটার ভিতর দিয়ে তেজস্ক্রিয় রশ্মিগুলা কি করতে পারবে না, এইটার ভিতর দিয়ে তেজস্ক্রিয় রশ্মিগুলা পাস করতে পারবে না, রেডিও অ্যাক্টিভিটি চারদিকে ছড়ায় যাইতে পারবে না, ঠিক আছে। রেডিও অ্যাক্টিভিটি চারদিকে, এই যে 119 নাম্বার মৌল বাংলাদেশিয়াম, ঠিক আছে, তারপর কি আবাঙ্গালিয়াম, ঠিক আছে, অস্থির। আচ্ছা, সো যেহেতু সীসা কি করে, সীসা হচ্ছে রেডিও অ্যাক্টিভ রে গুলা বা রেডিও অ্যাক্টিভ পার্টিকেল গুলাকে আটকায় ফেলে, সো এই জন্য এইখানে এরকম একটা সীসার প্রলেপ দেওয়া হয়েছে। আচ্ছা, তো এই সীসার প্রলেপ দিয়ে কি করা হয়েছে, এই সীসার প্রলেপ দিয়ে এখান থেকে যে রেডিও অ্যাক্টিভ পার্টিকেল গুলা বের হবে সেগুলাকে ওয়ান ডিরেকশনাল রাখা হয়েছে। সেগুলাকে কি রাখা হয়েছে, সেগুলাকে রাখা হয়েছে ওয়ান ডিরেকশনাল। আচ্ছা, তো ওয়ান ডিরেকশনাল রেখে কি হয়েছে, ওয়ান ডিরেকশনাল রেখে যেটা হয়েছে, দেখো পিয়েরে কুরি মাদাম কুরি এই পরীক্ষাটা যখন করতেছে তখন কিন্তু অলরেডি এইসব জিনিসপত্র আবিষ্কার হয়ে গেছে, রেডিও অ্যাক্টিভিটির ধারণা তৈরি হয়ে গেছে এবং বিভিন্ন ধরনের পার্টিকেল বা রে নির্গত করতেছে, এইগুলা আবিষ্কার হয়ে গেছে। সো এইখান থেকে আমরা যখন একটু সামনে আসছি, পিয়েরে কুরি এবং মাদাম কুরি যখন এই পরীক্ষাটা করতেছিলেন তখন তারা খেয়াল করছেন যে এই যে রে গুলা বের হচ্ছে বা এই যে পার্টিকেল গুলা বের হচ্ছে এগুলা সবগুলা একটাই রে না, এদের মধ্যে ভিন্নতা আছে। কোনোটা অনেক উচ্চ গতিতে বের হচ্ছে, কোনোটা আবার কম গতিতে বের হচ্ছে, কোনোটা আবার ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দ্বারা প্রভাবিত হচ্ছে, আবার কোনোটা ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দ্বারা প্রভাবিত হচ্ছে না। সো এই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু গবেষণা করতে করতে ওনারা যেটা করলেন, ওনারা চিন্তা করলেন যে ওনারা কি করবেন, ওনারা এই যে তলটা আছে, আপনাদের চুম্বক বলে একটা চ্যাপ্টার আছে, যেই চ্যাপ্টারটা আপনারা পড়বেন ইনশাল্লাহ নেক্সট কোয়ার্টারে। সো চুম্বকের ভিতরে মানে যেই কারণে আমি হচ্ছে এই ফর্মুলাগুলা দেখাইলাম, যে একটু ভেক্টর লাড়াচাড়া করলাম সেইটার কথাবার্তা বলতেছি। সো ওনারা যেটা করলেন যে একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে, চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে এই তেজস্ক্রিয় রশ্মিগুলাকে পাস করতে দিলেন। সো কার ভিতর দিয়ে, একটা চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে। সো এই জায়গায় কি রাখছেন ওনারা, এই জায়গায় ওনারা রাখছেন হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড এবং এই চুম্বক ক্ষেত্রটাকে ওনারা বলতেছেন যে এই চুম্বক ক্ষেত্রটা হচ্ছে তল থেকে ভিতরের দিকে। এই চুম্বক ক্ষেত্রটা কোন দিকে, এই চুম্বক ক্ষেত্রটা হচ্ছে তল থেকে ভিতরের দিকে। তো এই হচ্ছে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন। চুম্বক ক্ষেত্রকে আমরা লিখি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে, একটা ল আছে যেটাকে বলে হচ্ছে বায়োট-স্যাভার্ট ল। সো এইটা নিয়ে আমরা নেক্সট কোয়ার্টারে গেলে পড়াশোনা করব। আপাতত জাস্ট হালকার উপর ঝাপসা করে যেটা দেখাচ্ছি ওইটুকু দেখে রাখেন, এইটুকু দেখে রাখাই আমাদের এই চ্যাপ্টারের জন্য এনাফ হবে। আচ্ছা, সো এরপরে কি করছে, এরপরে হচ্ছে উপরে আবার বসাইছে কি, উপরে আবার বসাইছে হচ্ছে একটা ফটোগ্রাফিক প্লেট।
এই জায়গা দিয়ে একটা ফটোগ্রাফিক প্লেট বসাইছে, ঠিক আছে। আচ্ছা, সো এই যে এখান থেকে রে গুলা বের হচ্ছে বা পার্টিকেল গুলা বের হচ্ছে, এই রে গুলা বা পার্টিকেল গুলা বের হয়ে তিন ধরনের অবস্থা তৈরি করতেছে বা তিন ধরনের ফেনোমেনা দেখাচ্ছে, তিন ধরনের ফেনোমেনা দেখাচ্ছে। আচ্ছা, তাইলে তো আপনারা অনেকেই জানেন, আপনারা 25-এর রেকর্ড দেখে ফেলছেন বা ইয়ার ফাইনালে অনেক কিছু পড়ে ফেলছেন, গুড, ভেরি গুড। সো এরা তিন ধরনের ফেনোমেনা দেখাচ্ছে। তিন ধরনের ফেনোমেনা কিরকম? কিছু পার্টিকেল আছে বা কিছু রশ্মি আছে যারা একদম স্ট্রেইট লাইনে চলে যাচ্ছে, কিছু পার্টিকেল বা কিছু রশ্মি কি করতেছে, যারা একদম সরাসরি চলে যাচ্ছে, তাদের কোনো ডান বাম গতিপথের কোনো পরিবর্তন হচ্ছে না, ডান বাম গতিপথের তাদের কোনো পরিবর্তন হচ্ছে না, তারা যেই বরাবর আসতেছিল একদম সেই বরাবর তারা চলে যাচ্ছে। আচ্ছা, কিছু পার্টিকেল বা কিছু রে কি করছে, কিছু পার্টিকেল বা কিছু রে, দাঁড়াও একটু দেখি, ভি ক্রস বি তাইলে এই দিকে যাবে। সো কিছু পার্টিকেল বা কিছু রে একটু বেশি বাঁকায় গেল, কিছু পার্টিকেল বা কিছু রে এইরকম একটু বাঁকায় গেছে এবং এই দিকে গিয়ে এই এলাকাটায় গিয়ে কিছু পার্টিকেল প্রতিপ্রভা তৈরি করতেছে, এরকম একটা জায়গা। আচ্ছা, এরপরে আবার কিছু দুষ্টু পার্টিকেল যেটা করতেছে, সো এরা এইদিকে গেছে, এইদিকে মনে করো দূরত্বটা হচ্ছে কম। সো কিছু পার্টিকেল আবার যেটা করতেছে, ওরা আবার বেশি ডিফ্লেক্টেড হচ্ছে, ওরা অনেক বেশি পরিমাণে ডিফ্লেক্টেড হয়ে ওরা হচ্ছে এই দিকে চলে আসতেছে। তো এইরকম তিনটা জায়গায় তিনটা অবস্থান বিজ্ঞানীরা দেখতে পাইলো বা পিয়েরি কুরি মাদাম কুরি দেখতে পাইলো, এবং এইখান থেকে ওনারা বলল যে যে কোনো একটা তেজস্ক্রিয় মৌল যদি হয়, এই তেজস্ক্রিয় মৌলগুলার ভেতর থেকে এইরকম তিন ধরনের রশ্মি বা তিন ধরনের পার্টিকেল বের হয়, এই তেজস্ক্রিয় মৌলগুলা থেকে তিন ধরনের রশ্মি বা তিন ধরনের পার্টিকেল বের হয়। মাঝখানের যেই রশ্মি বা মাঝখানের যেই পার্টিকেলটা, এইটাকে তারা নাম দিলেন হচ্ছে গামা রশ্মি, ঠিক আছে। এইটার কোনো ভর নাই এবং এইটা কোনো তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা ডিফ্লেক্টেড হয় না। কেমনে বুঝছে তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা ডিফ্লেক্টেড হয় না? কারণ সোজাসুজি চলে গেছে, এ টু জেড সোজাসুজি চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, আর কিছু পার্টিকেল একটু কি হইছে, বাম পাশে সরে গেছে, অল্প সরছে। এই যে বাম পাশে যেই পার্টিকেল গুলো সরে আছে এগুলো হচ্ছে অল্প সরে আছে, আবার ডান পাশে যেই পার্টিকেল গুলো সরে আছে এগুলো হচ্ছে অনেক বেশি পরিমাণে সরে গেছে, ঠিক আছে। আচ্ছা, সো এইখান থেকে খেয়াল করেন, এইখান থেকে খেয়াল করেন বেসিক্যালি ম্যাগনেটিক ফোর্স যেহেতু চৌম্বক ক্ষেত্রের মধ্যে বসাইছেন, সো ম্যাগনেটিক ফোর্সের একটা ইকুয়েশন আছে, সেইটা হচ্ছে এফ ইকুয়ালস টু হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। এফ ইকুয়ালস টু কি, এফ ইকুয়ালস টু হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। এখানে কিউ দিয়ে কি বোঝানো হয়, সচরাচর কিউ দিয়ে বোঝানো হয় হচ্ছে ধনাত্মক চার্জ, ঋণাত্মক চার্জও হইতে পারে, তখন সেটার ডিরেকশন পাল্টায় যাবে, ঠিক আছে। সো এখানে আমরা ধনাত্মক চার্জ এটা মেনশন করার দরকার নাই, বাট প্রথাগত নিয়মটা হচ্ছে ধনাত্মক চার্জের জন্য, ঠিক আছে। আচ্ছা, সো খেয়াল করেন ভি ক্রস ভি, ভি মানে কি, ভি মানে হচ্ছে বেগের ডিরেকশন, ভি মানে হচ্ছে বেগের ডিরেকশন। সো বেগ কোন দিকে, বেগ হচ্ছে উপরের দিকে, ভি কোন, বি কোন দিকে, বি হচ্ছে ভিতরের দিকে। সো যখনই ভি থেকে বি এর দিকে যাব, তখন এই বৃদ্ধাঙ্গুলটা দেখাবে হচ্ছে ফোর্সের ডিরেকশন। সো এই পাশ থেকে কি বুঝলাম, এই পাশের যেই চার্জটা আছে বা এই পাশে যেই পার্টিকেলটা আছে, সেই পার্টিকেলটা হচ্ছে পজিটিভ। সেই পার্টিকেলটা কি, সেই পার্টিকেলটা হচ্ছে পজিটিভ। এফ মানে হচ্ছে ফোর্স, বল, এফ মানে হচ্ছে ফোর্স, বল। সো এই পাশে যে পার্টিকেলটা আছে এই পার্টিকেলটা হচ্ছে পজিটিভ। এবং আরেকটা জিনিস আছে, এই পজিটিভ চার্জের ভর বেশি, এই পজিটিভ চার্জের কি, এই পজিটিভ চার্জের ভর বেশি। কেমনে বুঝছি পজিটিভ চার্জের ভর বেশি, কারণ এইটাকে বেশি দূর ধাক্কা দিয়ে নিতে পারে নাই, এইটাকে বেশি দূর ধাক্কা দিয়ে নিতে পারে নাই। এবং ম্যাগনেটিক ফোর্সের ইকুয়েশন থেকে দেখো, ভি থেকে বি, তাহলে বাম পাশে গেলে যদি পজিটিভ হয়, তাহলে ডান পাশে গেলে কি হবে, নেগেটিভ। তাহলে এই পাশে আসে যেটা, সেইটা বেসিক্যালি এইটা একটা পজিটিভ চার্জ যুক্ত কণা, পজিটিভ চার্জ যুক্ত, এবং এইটা একটা
ভারী কণা, পজিটিভ চার্জ যুক্ত, এবং এইটা কি, এইটা হচ্ছে একটা ভারী কণা। তো এইখানে যেই পার্টিকেলটা এসে আঘাত করছে তারা এটার নাম দিছে কি, এইটার নাম দিছে হচ্ছে আলফা কণা, এবং ওই পাশে গিয়ে যেই চার্জটা ডিফ্লেক্টেড হয়েছে সেইটার নাম দিছে কি, সেইটার নাম দিছে হচ্ছে বিটা কণা। এবং এই বিটা কণাটা কি, বিটা কণাটা হচ্ছে নেগেটিভ চার্জের এবং ঈষৎ হালকা কণা। নেগেটিভ চার্জের কি, নেগেটিভ চার্জের হচ্ছে ঈষৎ হালকা কণা। সো এই পরীক্ষা থেকে বেসিক্যালি পিয়েরে কুরি এবং মাদাম কুরি কি করছে যে পজিটিভ কেন, বেসিক্যালি এই যে ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি, সো এই সূত্রটা থেকে বলা হয়েছিল বেসিক্যালি, এটা আমরা ম্যাগনেট চ্যাপ্টারে পড়বো। সো এইখান থেকে খেয়াল করো, এখান থেকে খেয়াল করো ভি ক্রস বি। সো যখনই ভি ক্রস বি করবো লিমন, ভি থেকে বি এর দিকে যাচ্ছি, ভি কোন দিকে, ভেলোসিটি কোন দিকে, ভেলোসিটি হচ্ছে উপরের দিকে। সো ভি থেকে বি এর দিকে যখন যাচ্ছি তখন এই হচ্ছে বৃদ্ধাঙ্গুল, এটা কি বুঝাচ্ছে, ফোর্সের ডিরেকশন বুঝাচ্ছে। সো কিউ যদি পজিটিভ চার্জ হয় তখনই বেসিক্যালি ভি ক্রস বি করলে এফ এর ডিরেকশন আসবে ডান হাতি স্ক্রু নিয়মে। ভি বরাবর যাচ্ছি, ভি কোন দিকে, ভি হচ্ছে উপরের দিকে, বি কোন দিকে, বি হচ্ছে এই যে ভি, ভি কোন দিকে, উপরের দিকে, বি কোন দিকে, ভিতরের দিকে। তাহলে ভি ক্রস বি করলে এই বরাবর কি যাচ্ছে, এই বরাবর যাচ্ছে পজিটিভ চার্জ, এই বরাবর যাচ্ছে পজিটিভ চার্জ। সো ভি ক্রস বি ডান বাম পাশে আসলে যেটা, বাম পাশের চার্জটা হচ্ছে পজিটিভ চার্জ, আর উল্টা দিকে যেটা গেছে সেইটা হচ্ছে নেগেটিভ চার্জ। ভি হচ্ছে চার্জের বেগ, ভি হচ্ছে চার্জের বেগ। বাবু এগুলো লাগবে না, এই সূত্র তোদের আপাতত লাগবে না, মানে যদি চুম্বক চ্যাপ্টার পড়ে থাকিস তাইলে লাগবে, আর না হলে লাগবে না, এই চ্যাপ্টারে অন্তত লাগবে না। আর এইটা হচ্ছে চৌম্বক বল, এইটা হচ্ছে চৌম্বক বল। সো এটা হচ্ছে চৌম্বক বল, ওইটা হচ্ছে চার্জের বেগ, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আলফা বিটা গামা রশ্মির প্রপার্টিজ মনে রাখতে হবে। তো এইখান থেকে বেসিক্যালি দুইটা পার্টিকেল আর একটা রে সম্পর্কে আইডিয়া পাওয়া গেছে, আলফা কণা, বিটা কণা এবং গামা রশ্মি, ঠিক আছে। আচ্ছা ওকে, সো এইখান থেকে বেসিক্যালি তেজস্ক্রিয়তার বেসিক আইডিয়া ডেভেলপ করছে। এর পরে গিয়ে যেটা দেখা গেছে, এর পরে গিয়ে যেটা দেখা গেছে সেইটা হচ্ছে আলফা কণা নিয়ে আরেকটু কাজ করা হয়েছে। এই যে আলফা কণাটা, এইটাও আমরা জানি নিশ্চয়ই। এই আলফা কণা বলতে আমরা কি বুঝি, আলফা কণা বলতে আমরা বুঝি হচ্ছে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, দ্যাট মিনস হচ্ছে হিলিয়াম 2 4, আর এই পাশে একটা 2+। এটা দেওয়া না দেওয়াটা অনেক বেশি ম্যাটার করে না, কারণ ইলেকট্রন নিয়ে আমাদের তেমন কোনো কাজ নাই। সো যখন কোনো একটা মৌল থেকে, কোনো একটা নিউক্লিয়াস থেকে আলফা কণা বের হয়ে যাবে, কোনো একটা মৌল বা কোনো একটা নিউক্লিয়াস থেকে আলফা কণা বের হয়ে গেলে, সো আলফা কণা বের হয়ে গেলে কি হবে, আলফা কণা বের হয়ে গেলে নর্মালি আমরা যদি কোনো একটা মৌলকে এইভাবে লিখি, সো তার পারমাণবিক সংখ্যা হচ্ছে এইটা, জেড কি, জেড হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, এবং এই পাশে এ যদি লিখি, এ হচ্ছে তার ভর সংখ্যা, জানা আছে নিশ্চয়ই। আর এইখানে আমরা প্লাস মাইনাস চার্জ, এইটা দিলেও চলে, না দিলে আমাদের তেমন কোনো ক্ষতি নাই, ঠিক আছে। সো আলফা কণা বের হয়ে গেলে কি হবে, আলফা কণা বের হয়ে গেলে পারমাণবিক সংখ্যা 2 কমবে। আলফা কণা বের হয়ে গেলে জেড হচ্ছে 2 কমে, এ হচ্ছে 4 কমে, ঠিক আছে। সো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে, আর ভর সংখ্যা হচ্ছে 4 কমে যাবে। এটা হচ্ছে আলফা কণা বের হয়ে গেলে। এরপরে চলে আসি হচ্ছে বিটা কণা। আচ্ছা, এই বিটা কণাটা বেসিক্যালি খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এই বিটা কণা নিয়ে যখন বিজ্ঞানীরা গবেষণা করতে গেছে, বিজ্ঞানীরা দেখছে যে হালকা হলুদ রঙের একটা তীব্র আলোক রশ্মি বের হয়ে যাচ্ছে, হালকা হলুদ বা কমলা টাইপের একটা তীব্র আলোক রশ্মি বের হয়ে যাচ্ছে।
সো এইখান থেকে দেখা গেছে এই আলোক রশ্মি বা এই এক্সপেরিমেন্ট থেকেই দেখা গেছে যে এই আলোক রশ্মির ফরম্যাটটা হচ্ছে এটা আসলে নেগেটিভ একটা ইম্প্যাক্ট দিচ্ছে, বা তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা বিপরীত দিকে ডিফ্লেক্টেড হচ্ছে, তার মানে এটা হচ্ছে নেগেটিভ চার্জ। এটা কি চার্জ? এটা একটা নেগেটিভ চার্জ। এখন কথা হচ্ছে পরমাণুর যে নিউক্লিয়াস আছে, পরমাণুর যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের ভিতরে আছে কি? নিউক্লিয়াসের ভিতরে আছে নিউট্রন, নিউক্লিয়াসের ভিতরে আছে প্রোটন। সো এই নিউট্রন বা প্রোটন এই দুইটার কেউই তো আসলে নেগেটিভ চার্জ দেখাচ্ছে না। একটার চার্জ নাই, চার্জ নিরপেক্ষ নিউট্রন, আর চার্জ ধনাত্মক হচ্ছে প্রোটন। তাইলে এইখান থেকে মানে নেগেটিভ চার্জের একটা ইলেকট্রন বের হয়ে যাচ্ছে, কারণ এই যে বিটা কণা বের হচ্ছে, এই বিটা কণাটা বেসিক্যালি কি? বিটা কণাটা বেসিক্যালি হচ্ছে উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন। ঠিক আছে, উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন। তো এখান থেকে ইলেকট্রন কই থেকে আসলো, বা নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রন কোত্থেকে আসলো, এইটা নিয়ে বিজ্ঞানীরা আরেকটু ঘাটাঘাটি করছে। তো এখান থেকে ঘাটাঘাটি করে বিজ্ঞানীরা যে জিনিসটা পাইছে সেটা হচ্ছে যখন একটা নিউক্লিয়াস আনস্টেবল হয়ে যাবে, নিউক্লিয়াস যখন আনস্টেবল হয়ে যাবে, আমরা জানি গ্যাঞ্জামটা করে কে? গ্যাঞ্জামটা করে হচ্ছে প্রোটন, কারণ সবগুলা ধনাত্মক চার্জ একজন আরেকজনকে কি করতে থাকে? বিকর্ষণ করতে থাকে। কিন্তু এই গ্যাঞ্জামের ভিতরে নিউট্রনও আসলে রেহাই পায় না। যখন কোনো একটা নিউক্লিয়াস এরকম উত্তেজিত অবস্থায় পৌঁছায়, তখন এই নিউট্রনটা বেসিক্যালি কি করে? এই চার্জ নিরপেক্ষ নিউট্রনটা বেসিক্যালি দুই ভাগে ভাগ হয়ে যায়। চার্জ নিরপেক্ষ নিউট্রন তো জিরো, কোনো চার্জ নাই। সো এই নিউট্রন ভেঙে কি করে? নিউট্রন ভেঙে বেসিক্যালি একটা ধনাত্মক প্রোটন এবং সেই সাথে একটা ঋণাত্মক ইলেকট্রন তৈরি করে। এবং প্রোটনের মধ্যে ধরো এখন পারমাণবিক সংখ্যা, আপনারা তো কেমিস্ট্রি পড়ছেন বা ফিজিক্স কেমিস্ট্রি যাই পড়েন না কেন, আপনাদের তো এইটা অবশ্যই জানা আছে যে পারমাণবিক সংখ্যা আসলে কোনো একটা মৌলের প্রোটন সংখ্যাকে নির্দেশ করে। মনে হচ্ছে কেমিস্ট্রি পড়াচ্ছি, কি একটা অবস্থা। পারমাণবিক সংখ্যা কি করে? পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যাকে নির্দেশ করে। তো এখানে খেয়াল করো, নিউট্রনের ভিতরে তো কোনো প্রোটন নাই, কোনো কিছু নাই। তো এখানে চাইলে আমরা জিরো লিখতে পারি, আর ওই জিরো কেন লিখছি? চার্জ নিরপেক্ষ তাই। আর যেহেতু এটার একটা ভর সংখ্যা আছে, নিউট্রন যেহেতু আছে, তো এইখানে একটা ওয়ানও আমরা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করেন, যখনই আপনি একটা প্রোটন এবং একটা ইলেকট্রনে এটাকে ভাগ করে ফেলছেন, তখন প্রোটনের ভিতরে বা এইটার ভিতরে এই এলিমেন্টের মধ্যে তো একটা প্রোটন আছে। সো এইখানে আপনাকে একটা ওয়ান লিখতেই হবে। এখানে আপনাকে কি করতে হবে? একটা ওয়ান লিখতে হবে। এবং যেহেতু নিউক্লিয়ন সংখ্যা মানে ভর সংখ্যা বলতে আমি আসলে কি বুঝি? ভর সংখ্যা বলতে আমি বুঝি হচ্ছে প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা। প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাটাকে আমরা কি বলি? ভর সংখ্যা। তো এখানে তো একটা প্রোটন আছেই, সো এখানে তো আপনাকে একটা ভর সংখ্যা লিখতেই হবে। ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে ওয়ান। আর খেয়াল করেন, ইলেকট্রনের মধ্যে তো কোনো প্রোটন নাই, বা ইলেকট্রনের মধ্যে কোনো নিউট্রনও নাই, এটা তো বেসিক্যালি একটা নেগেটিভ চার্জ। তো এইখানে বেসিক্যালি আপনার লিখতে হবে হচ্ছে একটা -1, আর এইখানটায় চাইলে আপনি একটা জিরো দিতে পারেন। সো বিটা কণা বা বিটা পার্টিকেল ডিকে হওয়ার ক্ষেত্রে প্রথমে যেই ঘটনা ঘটে একটা নিউট্রন ভেঙে যায়। নিউট্রন ভেঙে কি করে? নিউট্রন ভেঙে একটা প্রোটন তৈরি করে এবং একটা ইলেকট্রন তৈরি করে। এবং এই যে ইলেকট্রনটা আছে, এই যে ইলেকট্রনটা আমরা দেখতে পাচ্ছি, এই ইলেকট্রনটাই বেসিক্যালি বিটা কণা হিসেবে নির্গত হয়। এই ইলেকট্রনটাই বেসিক্যালি কি করে? এই ইলেকট্রনটাই বেসিক্যালি হচ্ছে বিটা কণা হিসেবে নির্গত হয়। কি সব দুষ্টুগুলা বলে, ভালোই তো কেমিস্ট্রি পড়ান। ঠিক আছে, সো বিটা কণা যখন বের হয়ে যাবে, সো বিটা কণা বলতে আমরা কি বুঝি? বিটা কণা বলতে আমরা বুঝি হচ্ছে উচ্চ গতি সম্পন্ন, উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন। এখন খেয়াল করেন, যখন আপনার একটা নিউট্রন ভেঙে যাচ্ছে, একটা নিউট্রন ভেঙে গেল,
একটা বিটা কণা তৈরি হয়েছে, সো বিটা কণা তো শক্তি আকারে বা রে আকারে বের হয়ে চলে গেল, কোনো সমস্যা নাই। কিন্তু খেয়াল করো এইখানটায় কি হচ্ছে, এইখানটায় একটা প্রোটনকেও রেখে যাচ্ছে না, একটা প্রোটনকেও কি করছে নিউক্লিয়াসের ভিতরে ছেড়ে যাচ্ছে, নিউট্রনটা ভাঙতেছে। আমি আরেকবার ছোট করে রিক্যাপ করে দিচ্ছি, নিউট্রনটা ভাঙছে উত্তেজিত অবস্থায়। সো নিউট্রনটা ভাঙলে পরে এখান থেকে একটা প্রোটন তৈরি হবে, একটা ইলেকট্রন তৈরি হবে, এবং এই ইলেকট্রনটাই বিটা কণা হিসেবে নির্গত হবে। সো বিটা কণা তো নির্গত হয়ে গেল, কিন্তু এই যে প্রোটনটা দেখতে পাচ্ছি, এই প্রোটনটা তো বেসিক্যালি নিউক্লিয়াসের ভিতরে থেকে যাবে। সো বিটা কণা যখন নির্গত হবে, যেমন আলফা কণা নির্গত হইলে এটা আমরা খুব ইজিলি বুঝি যে পারমাণবিক সংখ্যা 2 কমবে, ভর সংখ্যা 4 কমবে, কারণ এখানে 2 আছে, এখানে 4 আছে। সো এখানে তুমি দেখতেছো -1 আছে, এখানে আছে আবার 0। সো এইটার ইম্প্যাক্ট কি এটা বোঝার জন্য আমাদের তাকাইতে হবে এই প্রোটনটার দিকে, এই প্রোটনটাকে নিউক্লিয়াসে ও ছেড়ে যাবে, এইটাই হচ্ছে ওর ইম্প্যাক্ট। তাইলে ইম্প্যাক্টটা কি দাঁড়াচ্ছে বুঝে নাও প্লিজ, প্রয়োজনে লেখালেখি বন্ধ করো। ওর প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পাবে। এর কি হবে, এর প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পাবে। বুঝতে পারছি, প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পাবে। এবং খেয়াল করো নিউট্রনের ভিতরে কি ছিল, নিউট্রনের ভিতরে তো একটা ভর সংখ্যা ছিল, নিউট্রনের ভর সংখ্যা কত ছিল 1। সো প্রোটনেরও ভর সংখ্যা কত 1। তাহলে ভর সংখ্যার দেখো কোনো পরিবর্তন হবে না। নিউট্রনের ভর সংখ্যা কত ছিল 1, নিউট্রন ভেঙে গেছে, প্রোটন আর ইলেকট্রন তৈরি করছে। সো প্রোটনেরও ভর সংখ্যা কত থাকতেছে 1। তাহলে নিউট্রনের ভর সংখ্যা আর প্রোটনের ভর সংখ্যা সেম থাকতেছে, তাহলে ভর সংখ্যা সেম থাকবে। কিন্তু এইখানে দেখো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একটা বৃদ্ধি পাবে, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একটা বৃদ্ধি পাবে। ইলেকট্রনের নিচে মাইনাস লিখছি এই কারণে, কারণ এখানে কোনো প্রোটন নাই। বেসিক্যালি এইখানটায় আমাদের লেখার কথা কি ছিল, এইখানটায় আমাদের লেখার কথা তো ছিল হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তো এখানে তো একটা প্রোটন বা একটা পারমাণবিক সংখ্যা থাকার কথা, কিন্তু সেটা নাই। সো সেটার অনুপস্থিতির জন্য আমরা -1 লিখেছি। তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে, ঘটনা দাঁড়াচ্ছে যখন বিটা কণা বের হয়ে যাবে, বিটা কণা বের হয়ে গেলে, বিটা কণা বের হয়ে গেলে কি হবে, বিটা কণা বের হয়ে গেলে জেড 1 বাড়বে, প্রোটন সংখ্যা 1 বাড়বে এবং ভর সংখ্যা একই থাকবে। ভর সংখ্যা কিন্তু বাড়বে না, কারণ নিউট্রন ভাঙছে। সো নিউট্রন ভাঙার কারণে ভর সংখ্যা 1 কমে গেছে, নিউট্রন ভাঙছে, নিউট্রন ভাঙার কারণে ভর সংখ্যা 1 কমে গেছে, কিন্তু আবার প্রোটন বাড়ছে, এটার জন্য ভর সংখ্যা আবার আগের জায়গায় চলে আসছে। সো ভর সংখ্যা সেম থাকবে, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 বাড়বে। এবং এই কারণে এইটার একটা ভালো রিঅ্যাকশন আছে এইরকম, যে কার্বন থেকে মোস্ট প্রবাবলি হচ্ছে কার্বন 614, যদি আমি ভুল না করি, কার্বন 614, এবং এটা বেসিক্যালি কার্বনের একটা উচ্চতর আইসোটোপ। নরমালি কার্বনের 3টা আইসোটোপ আছে, একটা হচ্ছে 612, একটা 613, এটা হচ্ছে 614। সো এটা একটু আনস্টেবল। সো এইটা থেকে যখন একটা বিটা কণা বের হয়ে যায় তখন এটা কি হয়, এখানে প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পাবে। সো প্রোটন সংখ্যা কত চলে যাবে 7, ভর সংখ্যা যা ছিল তাই থাকবে। সো 7 নাম্বার মৌলটা কি তোমরা সবাই জানো, 7 নাম্বার মৌলটা হচ্ছে নাইট্রোজেন। এই সানিয়া মার খাবি একদম, ঠিক আছে। ওকে, সো কি বলতেছি যে এই হচ্ছে বিটা পার্টিকেল বের হয়ে যাওয়ার ইম্প্যাক্ট, যে কার্বন থেকে একটা বিটা কণা যখন বের হয়ে যাচ্ছে তখন মৌলটা পরিবর্তন হবে। আলফা কণার ক্ষেত্রেও একই রকম হবে, কারণ যখনই তোমার 2টা পারমাণবিক সংখ্যা কমে যাবে তখন তো সেটা একই রকম থাকবে না। যেমন ধরো পোলোনিয়াম, পোলোনিয়াম থেকে যখন একটা আলফা কণা বের হয়ে যাবে তখন সেটা পরিবর্তিত হয়ে লেডে পরিণত হবে। সো এই রকম পরিবর্তন হবে, ঠিক আছে। ইলেকট্রনের মাথায় -1 দিতে আমার ভালো লাগে, আপনি মাইনাস দেন, জানি না বস, -1 দিলে ভালো হয় আর কি, -1 দিলে ভালো হয়।
আচ্ছা, আর গামা রশ্মি বের হইলে বেসিক্যালি নিউক্লিয়াসে কোনো পরিবর্তন হয় না। যদি গামা রশ্মি বের হয়ে যায় তখন নিউক্লিয়াসে কোনো পরিবর্তন হয় না। গামা রশ্মি বের হইলে কি হয় না? গামা রশ্মি বের হইলে নিউক্লিয়াসে কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? আচ্ছা, এই বাচ্চা লোক দেখেন আপনাদের এই ফর্ম ওদের গ্রুপে দেওয়া হয়েছে না? আচ্ছা, অ্যাপেও। আচ্ছা বাচ্চা লোক, আপনাদের একটা ফিডব্যাক ফর্ম দেওয়া হয়েছে। এই ফিডব্যাক ফর্মটা অবশ্যই আপনারা ফিল আপ করবেন। যদি এখনো ফিল আপ না করে থাকেন অবশ্যই ফর্মটা ফিল আপ করবেন এবং ওভারঅল শিখর যে কোনো ক্লাস, শিখর যে কোনো ফিচার, যে কোনো টিচার, যে কোনো বিষয়ে আপনারা অবশ্যই আপনাদের মতামতগুলা জানাবেন, কারণ আপনাদের এই ফিডব্যাক আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওকে, ঠিক আছে। রাকিবুল, বিটা নিয়ে তো কথাবার্তা বলছি। বিটা পার্টিকেল বের হওয়ার আগে বেসিক্যালি একটা নিউট্রনকে ভাঙা লাগে। একটা নিউট্রন ভেঙে বেসিক্যালি হচ্ছে একটা প্রোটন আর একটা ইলেকট্রন তৈরি করে। তো এই ইলেকট্রনটা বেসিক্যালি বিটা কণা হিসেবে বের হয়ে যায়। আর প্রোটনটা বেসিক্যালি কি হয়? প্রোটনটা বেসিক্যালি নিউক্লিয়াসে থেকে যায়। সো প্রোটনটা নিউক্লিয়াসে থেকে যাওয়ার কারণে, প্রোটনটা নিউক্লিয়াসে থেকে যাওয়ার কারণে ভর সংখ্যা একই থাকে কিন্তু পারমাণবিক সংখ্যা একবার বৃদ্ধি পায়। ভর সংখ্যা একই থাকে, পারমাণবিক সংখ্যা এক বৃদ্ধি পায়। নিউট্রনে -1 দেন নাই, নিউট্রনে -1 দেওয়ার দরকার নাই তো, কারণ নিউট্রন তো বেসিক্যালি চার্জ নিরপেক্ষ। নিউট্রনে প্রোটন নাই কিন্তু নিউট্রনে একটা ভর সংখ্যা আছে এবং নিউট্রনের ভিতরে বেসিক্যালি প্রোটন এবং ইলেকট্রন, এই +1 -1, এই যে -1 এর কথা বলতেছো, এই +1 আর -1 এই দুইটা যোগ করে বেসিক্যালি 0 হয়ে যায় না? +1 -1 এই দুইটা যোগ করে বাবু 0 হয় না? সো এইখানে বেসিক্যালি 0। আর ইলেকট্রন মানে হচ্ছে কি? এখানে হচ্ছে প্রোটনের অভাব। প্রোটনের অভাব, প্রোটন থাকার কথা ছিল কিন্তু প্রোটন নাই, প্রোটনহীনতা। ঠিক আছে? বুঝতে পারছেন হাসান? ওকে ফাইন। যারা ফর্ম ফিল আপ করছেন ভেরি গুড, একবার ফিল আপ করলেই হবে, কোনো সমস্যা নাই। আর যারা করেন নাই করে নিয়েন। কার্বনের আণবিক ভর 12, হ্যাঁ, বাট এটা কার্বনের একটা উচ্চতর আইসোটোপ বাবু। এটা কার্বনের একটা উচ্চতর আইসোটোপ। ঠিক আছে? এইটা যদি না দেখে থাকেন তাহলে কোনো সমস্যা নাই। এইটা বেসিক্যালি কার্বনের উচ্চতর একটা আইসোটোপ। এবং এটা বেসিক্যালি তেজস্ক্রিয়, আনস্টেবল। এটা স্টেবল থাকতে চায় না, এটা সম্পূর্ণভাবে আলফা বিটা গামা রশ্মি নির্গত করতে চায়। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তা রিলেটেড কথাবার্তা। চলেন আমরা একটু সামনে আগাই। সামনে বেশ কিছু লেখালেখি আছে। সো আপনাদের এই জিনিসপত্রগুলা লেখালেখি করার দরকার নাই, সবকিছুই স্লাইডে থাকবে বা সবকিছুই আমাদের বইতে দেওয়া আছে। সো জিনিসপত্রগুলা লেখার দরকার নাই, জিনিসগুলা জাস্ট দেখে যান। যখন লিখতে হবে, ম্যাথ করব, আপনারা লিখবেন। আচ্ছা, তেজস্ক্রিয়তা, পরমাণু নিউক্লিয়াস থেকে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ যে সকল রশ্মি নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় রশ্মি বলে। যেসব পদার্থ থেকে এগুলো নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় পদার্থ বলে। এই রশ্মি বিকিরণের বৈশিষ্ট্যকে তেজস্ক্রিয়তা বলে। এই যে পুরা সিনারিওটা, এই পুরা সিনারিওটাকে আমরা বলি হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি এগুলা আসলে রশ্মি না, এইটা হচ্ছে বেসিক্যালি আলফা কণা। মানে রশ্মি হয়তো লেখা আছে আপনাদের বইতেও, কোথাও কোথাও রশ্মি লেখা থাকতে পারে, বাট এগুলা বেসিক্যালি কণা। আলফা কণা এবং বিটা কণা, এগুলাকে রশ্মি বলা যায় না কোনোভাবেই। ঠিক আছে? আচ্ছা, এখানে একটু ভেদনযোগ্যতা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। সো আলফা কণা বেসিক্যালি হচ্ছে খুবই ভারী। আলফা কণার ভর তো অনেক বেশি, কারণ আলফা কণার ভিতরে কি আছে? দুইটা প্রোটন আছে, দুইটা নিউট্রন আছে। সো এটার ভর অনেক বেশি। সো এইটাকে মনে করো একটা পাতলা কাগজ, এরকম একটা পাতলা কাগজ দিয়েই আলফা কণাকে থামায় দেওয়া যায়। আলফা কণা হচ্ছে এতটাই পাতলা, মানে এতটাই ভারী, এবং এটার বেগ এতটা কম। সো এরপরে যদি বিটা কণার কাছে আসি, বিটা কণাকে থামানোর জন্য হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের একটা পাতলা ফয়েল হইলেই হয়। অ্যালুমিনিয়ামের একটা পাতলা ফয়েল দিলে বিটা কণাটাকে থামায় দেওয়া যায়।
আর গামা রশ্মি থামানোর জন্য কি লাগে? গামা রশ্মি থামানোর জন্য লাগে হচ্ছে লেড বা সীসা। এবং শুরুতে আমরা সীসার একটা ব্ল্যাক বক্সের কথা বলতেছিলাম, যেটা দিয়ে পিয়েরে কুরি, মাদাম কুরি পরীক্ষা করছেন। সো সীসা বেসিক্যালি অলমোস্ট যে কোনো রেডিও অ্যাক্টিভিটি বা রেডিও অ্যাক্টিভ ওয়েভ বা পার্টিকেল সেটাকে ওরা থামাইতে পারে। ঠিক আছে, আচ্ছা। সো ভেদনযোগ্যতা নিয়ে কিছু কথাবার্তা আছে, আমরা দেখবো জিনিসগুলো সামনে গেলে। সো বিটা রেডিয়েশন, বিটা রেডিয়েশন মানে হাই এনার্জি ইলেকট্রন, আলফা পার্টিকেল মানে হচ্ছে দুইটা প্রোটন দুইটা নিউক্লিয়াস, আর গামা রেডিয়েশন মানে, আচ্ছা কে যেন জিজ্ঞেস করছিল যে গামা রশ্মির ভর এবং চার্জ শূন্য, তাই ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, মানে কোনো ভর নাই বেসিক্যালি, ওখানে কোনো কণা নাই। এবং গামা রশ্মি বেসিক্যালি আসলে কি? গামা রশ্মি আসলে উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রোম্যাগনেটিক ফোটন, উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রোম্যাগনেটিক ফোটন, তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা লাইট তুমি চিন্তা করতে পারো। ঠিক আছে, আচ্ছা ওকে। সো এখানে আলফা পার্টিকেল বের হইলে ঘটনা কি ঘটবে সেটা দেওয়া আছে, যে হিলিয়াম বের হয়ে যাবে, অর্থাৎ ভর সংখ্যা 4 কমবে, প্রোটন সংখ্যা 2 কমবে। আলফা রশ্মির বৈশিষ্ট্যগুলা দেওয়া আছে, এগুলাও লেখার দরকার নাই, এবং এই বৈশিষ্ট্যগুলা পার্থক্য আকারে মনে রাখবেন, এবং আমি লিখে দিব আপনাদেরকে পার্থক্য আকারে, এই বৈশিষ্ট্যগুলা স্লাইডে আছে, দেখায় দিব। সো এখানে আলফা রশ্মির বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। আলফা রশ্মির চার্জের কথা বলা আছে, যেহেতু দুইটা প্রোটন, তাহলে প্রোটনের চার্জকে 2 দিয়ে গুণ করলে আলফা রশ্মির চার্জ পাওয়া যাবে। যেহেতু এটা পজিটিভ, একটা চার্জ আছে পজিটিভ চার্জ, তাই এটা তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হবে। এই রশ্মির আয়নায়ন ক্ষমতা তীব্র। কেন আয়নায়ন ক্ষমতা তীব্র? কারণ দুইটা পজিটিভ চার্জ, দুইটা পজিটিভ চার্জ, 2 পজিটিভ। আচ্ছা, ভেদন ক্ষমতা খুব কম, ভেদন ক্ষমতা খুব কম, কয়েক সেন্টিমিটার বায়ু বা ধাতুর পাতলা পাত দ্বারা বা কাগজের, কাগজ এক ফালি কাগজ দিয়ে আলফা কণাকে থামায় দেওয়া যায়। আচ্ছা, বিটা কণা, বিটা কণা বের হয়ে গেলে কি হয়? বিটা কণা বের হয়ে গেলে পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পায়, ভর সংখ্যা সেম থাকে। ঠিক আছে, বিটা কণার বৈশিষ্ট্যগুলা কি? বিটা কণা হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত, প্রতিটা কণার চার্জ ইলেকট্রনের চার্জের সমান। এই রশ্মির ভর আছে এবং এই ভরও হচ্ছে ইলেকট্রনের ভরের সমান। ঠিক আছে, আচ্ছা। সো এই রশ্মিটা তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়, তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়। এই রশ্মি গ্যাসকে আয়নিত করতে পারে, বাট এর আয়নায়ন ক্ষমতা আলফা রশ্মি অপেক্ষা বা আলফা কণা অপেক্ষা কম। কেন আলফা কণা অপেক্ষা কম? কারণ আলফা কণা তো দ্বি ধনাত্মক +2, আর বিটা কণা হচ্ছে -1। তাইলে +2 যত বেশি আয়নিত করবে, -1 তার চাইতে কম আয়নিত করবে, +2 আর -1। ঠিক আছে, আচ্ছা। আয়নিত মানে হচ্ছে, আয়নিত বুঝি নাই, পজিটিভ চার্জে চার্জিত করতে পারবে বা নেগেটিভ চার্জে চার্জিত করতে পারবে, এইটাই হচ্ছে আয়নিত। বিচ্যুত মানে কি? বিচ্যুত মানে বস এই যে এই জিনিসটা হচ্ছে বিচ্যুত, এই হচ্ছে বিচ্যুত, যে ম্যাগনেটিক ফিল্ডের জন্য আলফা কণা একদিকে বাঁকায় গেছে, যাচ্ছিল কোন দিকে? যাচ্ছিল তো সোজা, ওকে তো সোজা নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু ও বাঁকায় গেছে একদিকে, ও হচ্ছে আরেক দিকে বাঁকায় গেছে। তো এই যে বাঁকায় যাচ্ছে, ডানে বামে বাঁকায় যাচ্ছে, এইটাই মানে হচ্ছে বিচ্যুত করা। ঠিক আছে, এই ফর্মটা কেন ফিল আপ করবো? এই ফর্মটা ফিল আপ করবেন কারণ আপনি ফর্ম ফিল আপ করে বলবেন যে জিমি ভাইয়ের ক্লাস আমার একদমই ভালো লাগে না। ভাই ফর্ম ফিল আপ করবেন কেন? আপনার শিকড় সব টিচারদের ক্লাস ভালো লাগে কিনা, কোন টিচারের ক্লাস ভালো, কোন টিচারের ক্লাস ভালো লাগে না, অ্যানিমেটেড লেকচার আছে, লাইভ ক্লাস আছে, এক্সাম আছে। সো এই সমস্ত কিছু নিয়ে আপনাদের ফিডব্যাক জানাবেন, এটা আমাদের জানা দরকার, যাতে আমরা আপনাদেরকে আরো বেটার সার্ভিস দিতে পারি। সো এই জন্য হচ্ছে ফর্ম ফিল আপ করবেন। ঠিক আছে, এই ফর্ম ফিল আপ করলে কেউ টাকা দিবে না, ফর্ম ফিল আপ করলে কেউ টাকা দিবে না। ঠিক আছে, তো টাকা পয়সার ধান্দা করে ফর্ম ফিল আপ করতে যাইস না। ওকে, এরপরে চলে আসি গামা রশ্মির ক্ষেত্রে। সো গামা রশ্মি বের হইলে বেসিক্যালি নিউক্লিয়াসের, স্লাইডে রশ্মি বলা আছে কারণ বইতে অনেক জায়গায় বোধহয় আলফা রশ্মি বিটা রশ্মি বলা আছে, বাট আলফা রশ্মি বিটা রশ্মি, আমি আবারও বলতেছি, আলফা রশ্মি বিটা রশ্মি কোন রশ্মি না, এইটা বেসিক্যালি কণা, আলফা কণা এবং বিটা কণা। কণা বললেই ভালো হয়, বাট তারপরও ওই তেজস্ক্রিয় রশ্মি বলে তো অ্যাজ এ হোল। সো ওই তেজস্ক্রিয় রশ্মি বলার কারণে একসাথে তেজস্ক্রিয় রশ্মি বলে ফেলে, আর কোনো ব্যাপার নাই। আচ্ছা, সো গামা বের হইলে খেয়াল করো, গামার ভিতরে, গামার ভিতরে না কোনো প্রোটন আছে না কোনো ভর সংখ্যা আছে, জিনিসটা একদম নিউট্রাল, একটা নিউট্রাল। ঠিক আছে, আচ্ছা।
আচ্ছা, সো কোবাল্টে দেখো এখানে আছে 27, ওখানে আছে 60। সো কোবাল্ট থেকে যখন একটা বিটা পার্টিকেল বের হয়ে যাচ্ছে তখন সেটা নিকেলে পরিণত হচ্ছে। এইটুকু পর্যন্ত বেসিক্যালি বিটা পার্টিকেলেরই ঘটনা, কিন্তু এইটার সাথে কি হচ্ছে, এইটার সাথে দুইটা গামা রেও বের হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, পরীক্ষায় রশ্মি লেখাটা এটা অ্যাজ ইউজুয়াল, খুব বেশি পার্থক্য নাই। লিখেন এক্সামে, আমি তো বলবো যে আলফা কণা বিটা কণা লিখেন, গামা রশ্মি লিখেন। আলফা কণা বিটা কণা এবং গামা রশ্মি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি হইলে এইটাই লিখতাম। ঠিক আছে। আচ্ছা, সো গামা রশ্মির বৈশিষ্ট্য কি? গামা রশ্মি হচ্ছে চার্জ নিরপেক্ষ। এই রশ্মি তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না। বিচ্যুত কথাটা খেয়ে গেছে, তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না। এর দ্রুতি আলোর দ্রুতির সমান, এই কারণেই বলা হয়েছিল ইলেকট্রোম্যাগনেটিক ফোটন। গামা রশ্মিটা কি? গামা রশ্মিটা বেসিক্যালি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোটন। এই রশ্মির ভেদন ক্ষমতা আলফা কণা বিটা কণা এমনকি এক্স রে অপেক্ষাও বেশি। কয়েক সেন্টিমিটার পুরু সীসার পাতও এটা ভেদ করতে পারে, কয়েক সেন্টিমিটার পুরু। আবার বেশি মোটা সীসার পাত দিলে এইটা ভেদ করতে পারে না। আলফা কণা এবং বিটা কণা, কারণ এদের বেসিক্যালি ভর আছে। আলফা পার্টিকেল ওর একটা ভর আছে, দুইটা নিউট্রন দুইটা প্রোটনের ভর। বিটা কণা ওর একটা ভর আছে, সো ইলেকট্রনের ভর। কিন্তু গামা রশ্মি বেসিক্যালি লাইটের একটা কি বলবো, একটা ওয়েভ। সো লাইটের তো আসলে কোনো নিশ্চল ভর নাই। ঠিক আছে। আচ্ছা জয়, তুই মায়ের খাবি কিন্তু। ঠিক আছে। আচ্ছা, মায়ের খাবি বলে ঠিক আছে। আচ্ছা, এই পার্থক্যগুলো এক লাইনে একটু দেখে নিতে পারেন। এইটা বইতেও হয়তো এভাবে দেওয়া থাকবে, অনেক বইতেই হয়তো এভাবে দেওয়া আছে। জাস্ট নিজেরা এক নজরে একটু দেখে নেন। আলফা কণা বিটা কণা, এখানে আবার কণা লেখা আছে। ঠিক আছে, সো এইটা ভালো। সো আলফা কণা বিটা কণা গামা রশ্মি এবং এক্স রশ্মি, মানে এক্স রে আর কি, আমরা আমাদের বিভিন্ন মেডিকেল পারপাসে যে এক্স রে গুলা ব্যবহার করি। সো অনেকগুলা ব্যাপার দেওয়া আছে, বৈশিষ্ট্য, ভর, আধানের প্রকৃতি, আধানের পরিমাণ, বেগ, পাল্লা, তরঙ্গ দৈর্ঘ্য এবং তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রের প্রভাব। এবং খেয়াল করেন কেউ কেউ বলতেছিলেন যে কেন আলফা কণাকে বা বিটা কণাকে কণা বলবো। ঠিক আছে, আলফা কণাকে বিটা কণাকে কেন কণা বলবো আর গামা রশ্মিকে কেন রশ্মি বলবো? গামা রশ্মি হচ্ছে আলো, তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সহজে চিন্তা করো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ওয়ান কাইন্ড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা লাইট। বাট সেটা দৃশ্যমান না আর কি, দৃশ্যমান না, বাট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে খেয়াল করেন এখান থেকে জাস্ট দুইটা জায়গায় আমি আপনাদেরকে খেয়াল করতে বলবো। একটা হচ্ছে ভরের ক্ষেত্রে। খেয়াল করেন আলফা কণার একটা ভর আছে, বিটা কণার একটা ভর আছে, কিন্তু গামা রশ্মির বেসিক্যালি ভর নাই, কারণ ওইটা বেসিক্যালি রশ্মি। ঠিক আছে। আচ্ছা, এই পাল্লা কি? কে জিজ্ঞেস করছে পাল্লা কি? পড়িস নাই তুই পাল্লা? পাল্লা মানে হচ্ছে সর্বোচ্চ কদ্দূর যাইতে পারে বা সর্বোচ্চ কদ্দূর অতিক্রম করতে পারে। সর্বোচ্চ কতদূর যাইতে পারে বা সর্বোচ্চ কদ্দূর অতিক্রম করতে পারে, রেঞ্জ। ও কতদূর যাইতে পারে, যে এখান থেকে, আরে পাল্লা তো আমরা কোথায় পড়ছি, গতিবিদ্যায় পড়ছি না পাল্লা? আমরা হচ্ছে প্রাসের ক্ষেত্রে পাল্লা পড়ছি। এখানে হ্যাঁ, এই চার্ট ইনফরমেশন গুলা মনে রাখতে পারলে ভালো হয়। আর খেয়াল করেন তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে, তরঙ্গ দৈর্ঘ্য কার থাকবে? যার হচ্ছে একটা ওয়েভ, তরঙ্গেরই তো তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। সো এইখানে খেয়াল করো, তরঙ্গ দৈর্ঘ্য আছে কার? তরঙ্গ দৈর্ঘ্য আছে হচ্ছে গামা রশ্মির একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, কিন্তু আলফা কণা এবং বিটা কণার বেসিক্যালি কোনো তরঙ্গ দৈর্ঘ্য নাই। সো এগুলা আসলে তরঙ্গ না। ঠিক আছে, এগুলা কণা। তো এইটা একটু মাথায় রাখেন। আর হ্যাঁ, বাকি চারটা একটু দেখে শুনে পড়ে নিয়েন, মুখস্থ করতে পারলে ভালো। এটা খুব বেশি কঠিন কিছু না। যেমন ভরগুলো তো মনে রাখা পসিবল। এই ভর মনে রাখবেন কেমনে? এই ভর মনে রাখবেন হচ্ছে 2 ইন্টু প্রোটনের ভর প্লাস 2 ইন্টু নিউট্রনের ভর। এটা মুখস্থ না করলেও চলবে, যোগ করে এটা বাইর করতে পারবেন। এইটা বেসিক্যালি ইলেকট্রন, এখানে কোনো ভর নাই, ওখানে কোনো ভর নাই। আলফা কণা ধনাত্মক, বিটা কণা ঋণাত্মক, বাকি দুটার কোনো চার্জ নাই। তো এই জিনিসপত্রগুলা মনে রাখা খুব বেশি কঠিন কিছু না, সহজ।
ঠিক আছে, ওকে, সামনে আগাই, একটা ছোট্ট ম্যাথ করি, তারপর আমরা একটু হাফ লাইফ অধ্যায় নিয়ে কিছু কথাবার্তা বলবো। সো এখানে এটি কি, এ কি মৌল? ও এটা কোনো মৌল না, এমনিতেই দুইটা নাম দিছে, আমি অবাক হয়ে গেলাম। এ দিয়ে কি বুঝায়? অ্যালুমিনিয়াম হইলে তো এল লেখার কথা। আচ্ছা, কি হয়েছে, এ হচ্ছে একটা মৌল যার পারমাণবিক সংখ্যা, এটা এখানে লেখা উচিত হয় নাই, বেসিক্যালি জিনিসটা লেখা উচিত ছিল এইভাবে, এ 86 222, এইটা থেকে কি হয়েছে, এইটা থেকে বি নামে একটা মৌল তৈরি হয়েছে, যেটা হচ্ছে 84 210। আচ্ছা, খুব ভালো কথা। এই বিক্রিয়াটিতে কয়টি আলফা এবং কয়টি বিটা কণা নিঃসৃত হয়েছে? আচ্ছা, খুব ভালো কথা। তাইলে এইখান থেকে আমি কি দেখতে পাচ্ছি? এইখান থেকে আমি দেখতে পাচ্ছি হচ্ছে ভর সংখ্যা কমে গেছে কত? ভর সংখ্যা কমে গেছে হচ্ছে 12। ভর সংখ্যা কত কমে? ভর সংখ্যা হচ্ছে 12 কমে, কিন্তু পারমাণবিক সংখ্যা, এইখানে আবার গ্যাঞ্জাম লাগাইছে, পারমাণবিক সংখ্যা 2 কমে। পারমাণবিক সংখ্যা কি হয়েছে বাবা? পারমাণবিক সংখ্যা মাত্র 2 কমছে। যদি ভর সংখ্যা 12 কমার সাথে সাথে পারমাণবিক সংখ্যা 4 কমে যাইতো বা 3 কমে যাইতো, তাহলে তো জীবনটা অনেক সুন্দর হইতো। আমরা বলে দিতাম যে এখানে শুধু আলফা পার্টিকেল আছে, কিন্তু এখানে এখন আলফা পার্টিকেলের সাথে আমাদেরকে একটু বিটা পার্টিকেলটাও হিসাব করা লাগবে। সো আপনারা কি অলরেডি হিসাব নিকাশ করে ফেলছেন নাকি আমি ধরবো কোনটা? ওকে, কয়েক সেন্টিমিটার মাংস কি আল্লাহ, মাংস মানে এক্সরে দিয়ে কি করা হয়? এক্সরে কখন করা হয়? আমাদের শরীরের কোনো হাড্ডি গুড্ডি ভাঙছে কিনা, কোনো ফ্র্যাকচার হয়েছে কিনা, সো এই জিনিসপত্রগুলা তো আমরা এক্সরে দিয়েই প্রমাণ করি, তাই না? তার মানে এক্সরে বেসিক্যালি আমাদের শরীরের যে অভ্যন্তরীণ মাংসের লেয়ার আছে সেইটাকে আপনি হচ্ছে ভাঙতে পারেন। ওকে, আচ্ছা, সো এইখান থেকে চিন্তা করি, আমি চিন্তা করলাম, দেখেন দেখেন আপনাকে এখানে কি বলছে, আলফা কণা এবং বিটা কণা। এখন আপনি তো জানেন যে বিটা কণা বাইর হইলে প্রোটন সংখ্যা বাড়ে কিন্তু ভর সংখ্যা একই থাকে। বিটা কণা বের হইলে প্রোটন সংখ্যা বাড়ে কিন্তু ভর সংখ্যা একই থাকে। তাহলে এইখানে আমি যেটা দেখতে পাইলাম যে ভর সংখ্যা 12 কমছে। তো ভর সংখ্যা কমবে কার কারণে? ভর সংখ্যা কমবেই হচ্ছে আলফা কণার কারণে, কারণ বিটা কণা তো বেসিক্যালি ভর সংখ্যা কমাবে না। বিটা কণা কি ভর সংখ্যা কমাবে? বিটা কণা ভর সংখ্যা কমাবে না, সো আলফা কণাই ভর সংখ্যা কমাবে। তাহলে ভর সংখ্যা কত কমছে? ভর সংখ্যা 12 কমছে। তো একটা আলফা কণা কয়টা ভর সংখ্যা কমায়? একটা আলফা কণা ভর সংখ্যা কমায় 4টা। সুতরাং আমি ধরে নিলাম যদি যদি 3টা আলফা কণা এত কষ্ট করে লিখতেছি কেন, যদি 3টা আলফা কণা নির্গত হয়, কয়টা আলফা কণা নির্গত হয় বাবা? 3টা আলফা কণা যদি নির্গত হয়, তাহলে ঘটনাটা কি ঘটবে? ঘটনাটা ঘটবে হচ্ছে ভর সংখ্যা কমবে। ভর সংখ্যা কমবে, এটা একটু সাইডে নিয়ে আসি। ভর সংখ্যা কত কমবে? ভর সংখ্যা কত কমবে? ভর সংখ্যা ডেফিনেটলি 12 কমে যাবে, কারণ 3টা নির্গত করতেছি। তাইলে ভর সংখ্যা কমবে হচ্ছে 3 × 4, দ্যাট মিনস 12। এবং পারমাণবিক সংখ্যা কমবে কত? পারমাণবিক সংখ্যা কমবে 3 × 2 সমান হচ্ছে 6। তাহলে পারমাণবিক সংখ্যা কত কমার কথা? পারমাণবিক সংখ্যা 6 কমার কথা, কিন্তু এখানে পারমাণবিক সংখ্যা কয়টা কমছে? এখানে পারমাণবিক সংখ্যা মাত্র 2টা কমছে। তার মানে এই 6 থেকে আপনার কোনোভাবে ব্যালেন্স করে কিসে আসতে হবে? 6 থেকে কোনোভাবে ব্যালেন্স করে আপনার 2তে আসতে হবে। সো আপনি এখানে যে জিনিসটা করতে পারেন সেইটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি করবে কে? আবার পারমাণবিক সংখ্যা বৃদ্ধি করবে হচ্ছে বিটা। 3টাই কেন নির্গত হবে বাবু? 12টা কমছে না? ভর সংখ্যা কত কমে গেছে? ভর সংখ্যা 12টা কমে গেছে। তো একটা আলফা কণা কি করে? একটা আলফা কণা
ভর সংখ্যা কত কমায়? একটা আলফা কণা ভর সংখ্যা 4 কমায়। একটা আলফা কণা ভর সংখ্যা কত কমায়? 4 কমায়। তো আমাদের কি লাগবে? 12টা লাগবে ভর সংখ্যা কমানো। তো এই জন্য আমরা 3টা বলছি, কারণ 3 4 12। ঠিক আছে, আচ্ছা। তো এখন আপনি দেখতেছেন আপনার 4টা ব্যালেন্স করা লাগবে। এটা 6 আছে, আপনার 2 এ যাওয়া লাগবে। সো 6 মাইনাস 2, দ্যাট মিনস 4টা প্রোটন আপনার লাগবে। 4টা প্রোটন লাগবে বা 4টা পারমাণবিক সংখ্যা বাড়ানো লাগবে। তো 4টা পারমাণবিক সংখ্যা আপনাকে কে প্রোভাইড করবে? 4টা পারমাণবিক সংখ্যা আপনাকে প্রোভাইড করবে হচ্ছে বিটা কণা। সুতরাং 4টা বিটা কণা নির্গত হলে, 4টা বিটা কণা যদি নির্গত হয়, তাহলে তখন ঘটনা কি ঘটবে? ভর সংখ্যা সেম থাকবে, বিটা কণা ভর সংখ্যা পরিবর্তন করবে না। সো ভর সংখ্যা সেম থাকবে, পারমাণবিক সংখ্যা 4 বাড়বে। পারমাণবিক সংখ্যা 4 বাড়বে। তো এইখান থেকে আমরা কি বলতে পারি? এইখান থেকে আমরা বলতে পারি হচ্ছে এখানে কয়টা? এখানে হচ্ছে 3টা আলফা কণা এবং এখানে হচ্ছে 4টা বিটা কণা। সুতরাং 3টা আলফা কণা, 3টা আলফা কণা এবং 4টা বিটা কণা নির্গত হবে। 3টা আলফা কণা এবং 4টা বিটা কণা নির্গত হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, কেউ কেউ বলতেছো, বেশিরভাগ মানুষজনই বুঝে ফেলছো, দু একজন বুঝো নাই। আমি ছোট্ট করে রিক্যাপ করে দিচ্ছি। যারা বুঝো নাই বলে মনে করতেছো, কলমটা রেখে দাও, কিচ্ছু লেখালেখি করো না, বুঝবা না। খেয়াল করো, যারা বুঝো নাই তাদের উদ্দেশ্যে, আর যারা বুঝে গেছো তারা 1 মিনিট দম নাও। খেয়াল করো, তোমাকে শুরুতে কি দেওয়া ছিল? 222টা ভর সংখ্যা দেওয়া ছিল। ওখান থেকে কত আসছে ভর সংখ্যা? ভর সংখ্যা আসছে 210। সো 222 থেকে 210 আসছে, তার মানে ভর সংখ্যা কত কমছে? ভর সংখ্যা 12 কমছে। আর পারমাণবিক সংখ্যা কোত্থেকে আসছে? 86 থেকে 84 আসছে। তাহলে পারমাণবিক সংখ্যা কত কমছে? 2 কমছে। আচ্ছা, তোমাকে কি বলছে? আলফা বের হবে আর বিটা বের হবে। এখন তুমি কি জানো ভর সংখ্যা পড়বে কার কারণে? ভর সংখ্যা কমবে কার কারণে? শুধুমাত্র আলফা কণার কারণে ভর সংখ্যা কমবে, কারণ বিটা কণা ভর সংখ্যার কোনো পরিবর্তন করে না। সো ভর সংখ্যা কত কমছে? ভর সংখ্যা 12 কমছে। তাইলে 12 ভর সংখ্যা কমাইতে হইলে আমরা কি করব? আমরা জানি একটা আলফা কণা 4টা ভর সংখ্যা কমায়। একটা আলফা কণা 4টা ভর সংখ্যা কমায়। তাইলে আমার ভর সংখ্যা কত কমাইতে হবে? আমার ভর সংখ্যা কমাইতে হবে 12টা। তাহলে 3 4 কত? 3 4 হচ্ছে 12টা। সুতরাং আলফা কণা কয়টা নির্গত করব? মানে কয়টা নির্গত করা দরকার? আলফা কণা 3টা নির্গত করা দরকার। কেন 3টা? কারণ আপনার তো 12টা ভর সংখ্যা কমানো লাগবে এবং একটা আলফা কণা 4টা ভর সংখ্যা কমাচ্ছে। তাইলে 3 4 12। সো এইখান থেকে আমরা ভর সংখ্যার ব্যাপারটা ডিল করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা। এখন আলফা কণা কি শুধু ভর সংখ্যা কমাবে? ও তো প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যাও কমাবে। তাহলে পারমাণবিক সংখ্যাও কদ্দূর কমাবে? 2 কমাবে। তাইলে পারমাণবিক সংখ্যা কত কমাচ্ছে? পারমাণবিক সংখ্যা কমায় দিচ্ছে 6। এখন পারমাণবিক সংখ্যা 6 কমাচ্ছে, কিন্তু সেইটা আবার তোমার ডাটার সাথে মিলতেছে না। তোমার ছিল 86, আসছে 84। তার মানে পারমাণবিক সংখ্যা মাত্র 2 কমা লাগবে। পারমাণবিক সংখ্যা কি লাগবে? 2 কমা লাগবে। তাহলে কমে গেছে কয়টা? কমে গেছে হচ্ছে 6টা। কিন্তু আমার লাগবে কয়টা? আমার লাগবে 2টা। তার মানে আমার কি 4টা প্রোটন সামহাও ম্যানেজ করা লাগবে। 4টা প্রোটন আমার লাগবে, কারণ এখানে 6 কমছে। আমি 6 মানতে পারি না, আমরা হচ্ছে 2 মানতে পারি। সো এখান থেকে কি করব? এখান থেকে আমরা হচ্ছে 4টা প্রোটন আমার লাগবে। সো 4টা প্রোটন যদি আমার লাগে, তাহলে আমি কি করব? আমি চিন্তা করলাম 4টা বিটা কণা নির্গত করি। মানে আমি চিন্তা করি না, এটা পরমাণুটা চিন্তা করছে যে 4টা বিটা কণা যদি নির্গত হয়, হিসাবটা বুঝেন। বিটা কণা বেসিক্যালি কি করে? বিটা কণা ভর সংখ্যা একই রেখে, বিটা কণা ভর সংখ্যা সেম রেখে, ভর সংখ্যা সেম রেখে পারমাণবিক সংখ্যা 1 বাড়ায়।
ভর সংখ্যা সেম রেখে পারমাণবিক সংখ্যা কি করে 1 বাড়ায়। তো আমার ভর সংখ্যা সেম থাকবে। ভর সংখ্যা কত ছিল? ভর সংখ্যা ছিল 12। তো এই 12 এখান থেকে ডান। তো এখানে আমার কোনো গ্যাঞ্জাম নাই, কিন্তু আমার 4টা প্রোটন লাগবে। সো 4টা প্রোটন কে দিবে? 4টা প্রোটন দিবে 4টা বিটা কণা। তাইলে 4টা বিটা কণা যদি বের হয়ে যায়, তাইলে ভর সংখ্যা সেম থাকবে, কিন্তু প্রত্যেকটা বিটা কণা ওর ল্যাঞ্জা ধরে একটা প্রোটনকে রেখে যাবে। সো পারমাণবিক সংখ্যা 4 বেড়ে যাবে। পারমাণবিক সংখ্যা 4 বেড়ে যাবে, কারণ 4টা বিটা কণা 4টা প্রোটন রেখে যাবে। ওই 4টা প্রোটনই তো বেসিক্যালি পারমাণবিক সংখ্যা বৃদ্ধি করবে। তো এখান থেকে আমরা বুঝলাম যে 3টা আলফা কণা এবং 4টা বিটা কণা নির্গত হবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, সামনে আগাই। সামনে আগাই, আমাকে একটু ছোট করে বলেন দেখি, আমাদের কেমিস্ট্রিতে অর্ধায়ু বা তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র নিয়ে কি পড়াশোনা আছে নাকি? এরপরে আমাদের তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র নিয়ে হালকা পাতলা কথাবার্তা আছে, এরপরে আমরা আরো কিছু ম্যাথ দেখব, ঠিক আছে? ওকে, তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র, তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র নিয়ে আমরা পড়ি নাই। ওকে জোশ, আসেন আমরা তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র নিয়ে পড়ি। ওকে ফাইন। সো তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্রে যেটা বলা হয়েছে, তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্রে যেটা বলা হয়েছে সেইটা হচ্ছে যে কোনো একটা পরমাণুর, কোনো একটা তেজস্ক্রিয় পরমাণুর, অবশ্যই আমরা শুধুমাত্র তেজস্ক্রিয় পরমাণু নিয়েই কথা বলতেছি। সো সবকিছু লেখা আছে, কিন্তু আমি একটু ব্ল্যাঙ্ক পেজের উপর লিখবো। যেটা বলা হয়েছে যে কোনো একটা তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার উপস্থিত পরমাণু সংখ্যার উপর নির্ভর করে, এবং এইটা উপস্থিত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। সবাই মনোযোগ দিয়ে কথাটা বুঝো। ধরে নিলাম যে আমার কোনো একটা রুমের ভিতর, এইটার ভিতর রেডিও অ্যাক্টিভ পরমাণু আছে। সো যখন যখন আমার টাইমের মান 0, যখন অবজারভেশন শুরু হয় নাই, টাইমের মান যখন 0, তখন উপস্থিত পরমাণুর সংখ্যা কত? উপস্থিত পরমাণুর সংখ্যা, এটাকে আদি পরমাণুর সংখ্যা বলতে পারি, এটাকে বললাম হচ্ছে এন নট। ঠিক আছে, উপস্থিত পরমাণুর সংখ্যা কত? উপস্থিত পরমাণুর সংখ্যা হচ্ছে এন নট। আচ্ছা, যখন আমরা টি সময় ধরে এই অবজারভেশনটা চালাইছি, এই অবজারভেশন কতক্ষণ ধরে চালাইছি? এই অবজারভেশন চালাইছি হচ্ছে টি সময় ধরে। তাইলে এখন পরমাণুর সংখ্যা কত? আমি ধরে নিলাম হচ্ছে এখন পরমাণুর সংখ্যা হচ্ছে এন। তাহলে এই যে পরমাণুর সংখ্যা এন নট থেকে ভেঙে এন হইছে, এখানে তো তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াস ভাঙছে, আলফা কণা বিটা কণা গামা রশ্মি বের হয়ে গেছে। সো এইখান থেকে ভাঙন হইছে, ভাঙনের হার। সো তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্রে আমাদেরকে যেটা বলছে, তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্রে আমাদেরকে কি বলছে? তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্রে আমাদেরকে বলছে ভাঙনের হার উপস্থিত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। ভাঙনের হার উপস্থিত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। তো এই ব্যাপারটা বিজ্ঞানীরা হুট করে একদিন ঘুমের থেকে উঠে আবিষ্কার করে ফেলে নাই। বেসিক্যালি ঘটনাটা আমি বলি আপনাদেরকে। ধরেন কোনো একটা, আচ্ছা এই জিনিসটা তো আমি আপনাদেরকে খুব সুন্দর একটা সিস্টেম করে দেখাইতে পারি। সিস্টেমটা বোধহয় আমার রেডি আছে। সবাই একটু এইখান থেকে খেয়াল করেন, দেখতে পাচ্ছেন? সবাই একটু এখান থেকে খেয়াল করেন, আশা করি দেখতে পাচ্ছেন। এইটা বেসিক্যালি হচ্ছে, সাপোজ আমি এই এক্সপেরিমেন্টটা করব, চিন্তা করলাম যে আমি কি করব, আমি হচ্ছে কার্বন থেকে নাইট্রোজেন বানাবো, যে বিটা পার্টিকেল নির্গত করব। সো এক্সপেরিমেন্টটা এরকম ছিল যে যখন তেজস্ক্রিয় মৌলের পরমাণুর সংখ্যা বেশি, তখন সবাই একটু কথা শুনো, মনে করো তেজস্ক্রিয় মৌলের, আমি আরেকবার একটু বোর্ডে ফেরত যাচ্ছি, মনে করো তেজস্ক্রিয় মৌলের পরমাণুর সংখ্যা আছে 100টা। তখন যেই রেটে ভাঙবে, মনে করো এখানে একটা ভাঙনের একটা হার আছে, মনে করো প্রতি সেকেন্ডে কতগুলা ভাঙতেছে। আমি জাস্ট র্যান্ডম একটা নাম্বার লিখতেছি, তোমরা এটা লিখিও না। আমি ধরে নিলাম এইটা ভাঙতেছে 10 ডিকে পার সেকেন্ড। কিভাবে ভাঙতেছে? 10 ডিকে পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে কয়টা করে ভাঙতেছে? প্রতি সেকেন্ডে 10টা করে ভাঙতেছে। যখন পরমাণুর ভিতরে
তেজস্ক্রিয় পরমাণু কয়টা ছিল? 100টা। তখন প্রতি সেকেন্ডে কয়টা করে ভাঙতেছে? তখন প্রতি সেকেন্ডে ভাঙতেছে হচ্ছে 10টা করে, ঠিক আছে। কিন্তু যখন মনে করো এখানে 20টা তেজস্ক্রিয়, মানে ভাঙতে ভাঙতে তো কমতেছে, তো কমতে কমতে মনে করি 20 হয়ে গেছে, তখন মনে করো এর ভাঙনের হার আসবে 10 ডিকে পার সেকেন্ড। মানে এটা এরকম লিনিয়ার না, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বললাম। যখন তেজস্ক্রিয় মৌলের পরমাণুর সংখ্যা বেশি থাকবে, তখন প্রতি সেকেন্ডে যতগুলা নিউক্লিয়াস ভাঙবে বা যতগুলা পরমাণু ভাঙবে, যখন পরমাণুর সংখ্যা কমে যাইতে থাকবে, তখন আস্তে আস্তে ওর ভাঙনের হারও কমে আসতে থাকবে। তার মানে ও স্লোলি ভাঙতে থাকবে, ডিকে মানে হচ্ছে ভাঙন বা ক্ষয়, ডিকে মানে হচ্ছে ভাঙন বা ক্ষয়, ঠিক আছে। সো কি বলছি, যখন তেজস্ক্রিয় মৌলের পরমাণুর সংখ্যা বেশি থাকবে, তখন প্রতি সেকেন্ডে যেই পরিমাণ ভাঙতেছে, যখন তেজস্ক্রিয় মৌল ভাঙতে ভাঙতে কমতে থাকবে, তখন সেই রেটে বেসিক্যালি ভাঙনের হারও কমতে থাকবে, স্লো হইতে থাকবে। সহজ কথা হচ্ছে এইটা। আমি আপনাদেরকে এক দুইটা ছোট সিমুলেশন দেখি, এগুলো যে খুব ভালো সিমুলেশন হয় এরকম না। বেসিক্যালি আমি আপনাদেরকে এখান থেকে এই জিনিসটা ফিল করতে বলবো। আচ্ছা, আমি এখানে কয়টা পরমাণু নিয়ে কাজ করব, এরকম কোনো কিছু এখানে দেওয়া নাই। হ্যাঁ, ওকে, আচ্ছা। আমি একটু এইখান থেকে চিন্তা করি, আমি আগে দাঁড়াও, একটু দুষ্টুমি করো না তোমরা। ধরো নর্মালি কি আছে, এটা হচ্ছে কার্বন, কার্বন 14, যেটা হচ্ছে এটা কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ। সো এই কার্বন থেকে যখন একটা বিটা কণা বের হয়ে যাবে, তখন সেটা কি করবে? তখন সেটা নাইট্রোজেনে পরিণত হবে। সো খেয়াল করো, আমি যদি এখান থেকে একটা বিটা পার্টিকেল যখন বের হয়ে যাবে, ঠিক এই পয়েন্টে আসলে বিটা পার্টিকেল বের হয়ে যাবে, খেয়াল করো এই যে বিটা পার্টিকেল এখনো বের হয় নাই, এই যে বের হয়ে গেছে। সো বিটা পার্টিকেল বের হয়ে গেছে, তখন সেটা কি করছে? তখন সেটা নাইট্রোজেনে পরিণত হয়ে গেছে। বিটা পার্টিকেল হয়ে গেলে নাইট্রোজেনে পরিণত হয়ে গেছে। আবার আমি যদি মাল্টিপল, সরি এটা সিঙ্গেল অ্যাটমের জন্য দেখছি, ধরো মাল্টিপল অ্যাটমের জন্য চিন্তা করলাম যে এখানে কি আছে, এখানে হচ্ছে অনেকগুলা কার্বন আছে। তো এখানে কি আছে? অনেকগুলা কার্বন আছে স্যার। এইখানে অনেকগুলা কার্বন আছে, সবগুলাই কি? সবগুলাই হচ্ছে কার্বন উচ্চতর আইসোটোপ 14। এখন এই উচ্চতর আইসোটোপ থেকে, আমরা কি করব? এই উচ্চতর আইসোটোপ থেকে আমরা বিটা পার্টিকেল নির্গত করতে থাকবো। সো যদি বিটা পার্টিকেল নির্গত করি, তোমরা যেটা খেয়াল করবা, শুরু থেকে আমি যদি শুরুর পুরাটাকে যদি আমি রিসেট করে দেই, এবং পজ দিয়ে দিলাম, তোমরা যেটা খেয়াল করবা সেটা হচ্ছে কয়টা আছে? 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। শুরুর 5টা ভাঙতে যতটুকু সময় লাগতেছে, শেষের 5টা অনেক দেরিতে ভাঙবে। শুরুর 5টা যত দ্রুত ভাঙবে, শেষের 5টা অনেক দেরিতে ভাঙবে। আসেন দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। সো হাইড্রোজেন একটা ভাঙছে, এরপরে আগা যাচ্ছে, 2টা ভাঙছে, এই যে বের হয়ে গেছে, বিটা পার্টিকেল বের হয়ে গেছে। এরপরে খেয়াল করেন 3 নাম্বারটা ভাঙে নাই, এখনো ভাঙবে। এই যে 3 নাম্বারটা ভাঙছে, এই যে একটা বিটা পার্টিকেল বের হয়ে যাচ্ছে, খুব হালকা করে দেখা যাচ্ছে। এরপরে খেয়াল করি 3টা অলরেডি হিলিয়ামে পরিণত হয়ে গেছে। 4 নাম্বারটা ভাঙছে, 5 নাম্বারটা ভাঙছে। এরপরে দেখেন গতি কত স্লো হয়ে আসতেছে, আবার একটা ভাঙছে, অনেক সময় নিচ্ছে, ঠিক আছে। এরপরে আরো সামনে গেছে, আরেকটা ভেঙে গেছে। তাইলে আমরা কি বুঝলাম এখান থেকে? যত হচ্ছে রেডিয়েশন সামনের দিকে আগাচ্ছে, যত হচ্ছে পরমাণুগুলা ভেঙে, নিউক্লিয়াসগুলা ভেঙে যাচ্ছে, তত তাদের ভাঙনের হার স্লো হয়ে আসতেছে। যেমন ধরেন এইটা হচ্ছে আমরা পোলোনিয়াম থেকে লেড বানাইতে পারি আর কি। সো পোলোনিয়াম থেকে লেড আমরা সিঙ্গেল অ্যাটম না দেখে আমরা মাল্টিপল অ্যাটম দেখব। সো আমরা যদি মাল্টিপল অ্যাটম দেখি, তাইলে খেয়াল করেন ভাঙছে একটা, 2টা ভাঙছে, 3টা, 4টা, 5টা, এরপরে দেখেন স্লো হয়ে গেছে। এরপরে দেখেন কত স্লো হয়ে গেছে, পরেরটা ভাঙতে কত সময় লাগতেছে, এখনো ভাঙে নাই। চিন্তা করছেন কত বেশি মাত্রায় স্লো হইলে এই যে কতক্ষণ পরে গিয়ে একটা পার্টিকেল ভাঙছে।
কতক্ষণ পরে গিয়ে একটা পার্টিকেল ভাঙছে। সো এই জায়গা থেকে আমরা কি বুঝি? এই জায়গা থেকে আমরা বুঝি হচ্ছে যে পরমাণু যত হচ্ছে উপস্থিত পরমাণুর সংখ্যা কমতে থাকবে, তত হচ্ছে ভাঙনের হার স্লো হইতে থাকবে। সো এইখান থেকে আসেন আমরা যদি একটু সূত্রটাকে দেখে নিতে চাই, সো এইটুকু আমাদেরকে বিজ্ঞানীরা কি বলছে? বিজ্ঞানীরা বলছে যে ভাঙনের হারটা কি? ভাঙনের হারটা হচ্ছে উপস্থিত পরমাণুর সংখ্যার সমান। আচ্ছা, আমাকে একটু বলেন যে একটা নিউক্লিয়াস থেকে পরমাণু ভেঙে যাচ্ছে, সো পরমাণু ভেঙে গেলে পরমাণুর সংখ্যা কি কমতেছে না পরমাণুর সংখ্যা বাড়তেছে? আমি কি বুঝাতে পারছি? আমি যে বলছি ভাঙনের হার, যে একটা নিউক্লিয়াস থেকে পরমাণু ভেঙে যাচ্ছে, তেজস্ক্রিয় নিউক্লিয়াসের পরমাণু ভেঙে যাচ্ছে, সো ভেঙে গেলে পরমাণুর সংখ্যা কি হয়? পরমাণুর সংখ্যা অবভিয়াসলি কমতে থাকবে। সো এই জন্য আমরা এখানে লিখবো হচ্ছে dn by dt is proportional, লিখবো হচ্ছে n। dn by dt is proportional, লিখবো হচ্ছে n। ভেরি গুড। কমতে থাকে। যেহেতু বলছি ভাঙনের হার, সেই জন্য এখানে দিব একটা মাইনাস। এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? কনফিউশনের কিছু নাই। যেহেতু নিউক্লিয়াস বা তেজস্ক্রিয় নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে, তার মানে পরমাণুর সংখ্যা কন্টিনিউয়াসলি কমতেছে, সো এটা পরমাণুর হ্রাস বুঝাচ্ছে। এটা পরমাণুর কি বুঝাচ্ছে? হ্রাস বুঝাচ্ছে। এন নট থেকে কমে এন হইছে, এন নট থেকে কমে বা ভেঙে এন হইছে, দ্যাট মিনস এন নট ইজ গ্রেটার দেন এন। সো এই কারণে আমরা কি লিখছি? এই কারণে আমরা মাইনাস লিখছি। dn বাই ডিটি, এইটা মানে হচ্ছে ভাঙনের হার। dn বাই ডিটি মানে হচ্ছে ভাঙনের হার, প্রতি সেকেন্ডে কতগুলো পরমাণু ভাঙছে। আর এন মানে হচ্ছে উপস্থিত। এন, আচ্ছা এখানে না লিখি, এইখানে লিখি উপস্থিত পরমাণুর সংখ্যাকে আমরা লিখছি হচ্ছে এন, আর ভাঙনের হারকে আমরা লিখছি হচ্ছে dn বাই ডিটি। ভাঙনের হারকে আমরা লিখছি হচ্ছে dn বাই ডিটি, কারণ ডিফারেন্সিয়াল ফরম্যাটে লিখছি dn বাই ডিটি, ঠিক আছে। আর যেহেতু ভাঙতেছে, হ্রাস পাচ্ছে, তাই লিখছি হচ্ছে মাইনাস। ওরে, এইটা ডিফারেন্সিয়াল ফরম্যাটে লেখা হয়েছে dn বাই ডিটি। ব্যাপারটা খুব সিম্পল, ক্ষুদ্র সময়। এগুলা এখন এভাবে আসলে লেখার কিছু নাই, তোমরা ডিফারেন্সিয়েশন পড়ে ফেলছো। ক্ষুদ্র সময় ডিটিতে পরমাণু ভাঙে, ডিএন সংখ্যক। ক্ষুদ্র সংখ্যক ডিটিতে পরমাণু কদ্দুর ভাঙে? ডিএন সংখ্যক। সুতরাং একক সময়ে পরমাণু ভাঙে ডিএন বাই ডিটি। এই হচ্ছে ডিএন বাই ডিটি এর কাহিনী। ঠিক আছে, আলফা ভাঙনের হার, বিটা ভাঙনের হার, যে কোনো কিছুর ভাঙনের হারকেই আমরা একইভাবে লিখি। আচ্ছা, তাইলে এইখান থেকে আসেন, কি হলো? দুষ্টু করছে কেন? তাহলে বা এইখান থেকে মাইনাস ডিএন বাই ডিটি ইজ ইকুয়ালস টু, যখনই সমানুপাতিক চিহ্ন উঠায় দিব তখন একটা সমানুপাতিক ধ্রুবক বসবে। সো এখানে বসাবো হচ্ছে ল্যামডা ইন্টু এন। ল্যামডাকে তরঙ্গ দৈর্ঘ্য মনে করলে ভুল করবা। ল্যামডাটা কি? ল্যামডাটাকে বলে হচ্ছে ক্ষয় ধ্রুবক। ল্যামডাটাকে কি বলে? ল্যামডাটাকে বলে হচ্ছে ক্ষয় ধ্রুবক, যেহেতু তেজস্ক্রিয়তার ক্ষয়ের মধ্যে বসছে। ঠিক আছে, এন নট ভাঙতে থাকে, আর এন হচ্ছে উপস্থিত পরমাণুর সংখ্যা। আর এইটা হচ্ছে আদি পরমাণুর সংখ্যা। আদি, টি এর মান 0, আদি পরমাণুর সংখ্যা। কি বস? কেন 45-এ ক্লাস থাকবে? অদ্ভুত কথা বলো। ছুটি? আচ্ছা, এখান থেকে খেয়াল করেন। হ্যাঁ ছুটি বস।
তাহলে এখান থেকে খেয়াল করেন আমরা এনটাকে এই পাশে নিয়ে আসি, তাইলে মাইনাস ডিএন বাই এন। আচ্ছা মাইনাসটাকেও রাখবো না, আমি লিখবো হচ্ছে ডিএন বাই এন। এনটাকে এই পাশে নিয়ে আসছি, ডিটিটাকে ওই পাশে নিয়ে যাব, আর মাইনাসটাকেও ওই পাশে নিয়ে যাব, তাইলে মাইনাস ল্যামডা ইন্টু ডিটি। আচ্ছা এইখান থেকে আমরা কি করব, এইখান থেকে আমরা একটা ইন্টিগ্রেশন করব। সো এই জায়গায় যদি আমরা ইন্টিগ্রেশন করি, এই জায়গায় যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাইলে আমি কি লিখতে পারবো, আমি লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ ডিএন বাই এন সমান মাইনাস ল্যামডা ইন্টু ডিটি। আচ্ছা এই জায়গায় আমাদের কি করা লাগবে, এই জায়গায় আমাদের লিমিট বসানো লাগবে। সো লিমিটের ক্ষেত্রে খেয়াল করো, লিমিটের ক্ষেত্রে খেয়াল করো, টাইমের মান যখন 0, পরমাণুর সংখ্যা এন নট, টাইমের মান যখন 0, পরমাণুর সংখ্যা এন নট, তাইলে আমি লিখে ফেলি, টাইমের মান যখন 0, পরমাণুর সংখ্যা এন নট। আবার টাইমের মান যখন টি, এইখান থেকে খেয়াল করি, টাইমের মান যখন টি, পরমাণুর সংখ্যা তখন এন, তাহলে এইটাও লিখে ফেলি, টাইমের মান যখন টি, পরমাণুর সংখ্যা তখন এন। তাহলে আসেন ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ ডিএন বাই এন, ইন্টিগ্রেশন অফ ডিএন বাই এন করলে আমরা কি পাই, ইন্টিগ্রেশন অফ ডিএন বাই এন করলে আমরা পাই এলএন এন। তাইলে পুরাটার উপরে লিমিট বসাই, এন নট থেকে এন পর্যন্ত সমান সমান লিখতে পারবো মাইনাস ল্যামডা ইন্টু টি, লিমিট বসাই 0 থেকে টি পর্যন্ত। এত লেখা হয়েছে, কুইক, এর চেয়ে অনেক বড় বড় ইন্টিগ্রেশন আপনারা করছেন। সো এইবার আমরা লিমিট বসায় দিব। সো যদি লিমিট বসাইতে চলে যাই, বা আমরা লিখতে পারবো এলএন এন মাইনাস এলএন এন নট সমান মাইনাস ল্যামডা টি মাইনাস 0। দেখো মিলায় দেখো, ফার্স্টে এলএন এন লিখবো, তারপর মাইনাস দিব, তারপর লিখবো এলএন এন নট, এরপর ওই পাশে গেলে মাইনাস ল্যামডা তো ছিলই, তাহলে এখানে লিখবো টি এর মান টি, মাইনাস লিখবো টি এর মান 0। তাহলে পুরাটা আমরা লিখছি, বা এইখান থেকে লগ এ মাইনাস লগ বি, তার মানে কি লগ অফ এ বাই বি, তাইলে এলএন এন বাই এন নট সমান মাইনাস ল্যামডা ইন্টু টি। আচ্ছা বোথ সাইডে এক্সপোনেনশিয়াল নিয়ে আসো, মানে এলএন এর অপোজিট রাশিটা নিয়ে আসো, তাইলে ই এলএন এন বাই এন নট সমান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি, বা ই আর এলএন একজন একজনকে ক্যান্সেল করে দিবে, তাইলে থাকবে কি, থাকবে হচ্ছে এন বাই এন নট সমান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, বা এইখান থেকে কি লিখতে পারবো, এইখান থেকে লিখতে পারবো এন ইকুয়ালস টু এন নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো এই হচ্ছে তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্রের সবচাইতে বেসিক সূত্র। এটা থেকে আরো দু একটা ছোটখাটো সূত্র আসে, বাট এইটাই মেইন, এন ইকুয়ালস টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি, যেখানে এন নট মানে হচ্ছে শুরুতে বা আদি পরমাণুর সংখ্যা, বা অক্ষত পরমাণুর সংখ্যা, যাই বলেন না কেন। এন মানে কি, এন মানে হচ্ছে টি সময় পরে, টি সময় পরে অবশিষ্ট অবশিষ্ট বা অক্ষত পরমাণুর সংখ্যা, অবশিষ্ট বা অক্ষত পরমাণুর সংখ্যা। ল্যামডা মানে কি, ল্যামডা মানে হচ্ছে ক্ষয় ধ্রুবক, আর টি মানে কি, টি মানে হচ্ছে অবজারভেশন টাইম। বুঝতে পারছি, n equals to n naught into e to the power minus lambda t। ঠিক আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি, কোয়ান্টাম নাম্বার নিয়ে আমরা হচ্ছে যখন বোরের পরমাণু মডেলে কথা বলছিলাম,
সেই সময় আমরা কোয়ান্টাম নাম্বারের কথা বলছিলাম যে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। সো ওই যে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ সেইগুলাকেই আমরা বলতে পারি হচ্ছে কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, আজকে অঙ্ক করাইতে পারলাম না, নেক্সট দিন আরেকটা ছোট্ট সূত্র আছে, সেটা তোমরা পড়ে নিতে পারো বা শুনে রাখো। অর্ধায়ু, অর্ধায়ু বা হাফ লাইফ নাম শুনছি। সো ওই অর্ধায়ু বা হাফ লাইফ নিয়ে কিছু ম্যাথ আছে, সো সেই ম্যাথ গুলো আমরা করব। আজকে এই পর্যন্তই থাকবে। স্লাইডে আরো দু একটা জিনিসপত্র আছে, এগুলো দিয়ে দিব। এইটা থেকে যাবে তোমাদের স্লাইডে, এইটাও থেকে যাবে। ক্ষয় ধ্রুবকটা একটু দেখে নিও, ক্ষয় ধ্রুবকটা একটু দেখে নিও, ল্যামডার কথা বলা আছে, ক্ষয় ধ্রুবকের বাংলা কথা ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে। আচ্ছা, বেসিক্যালি এই যে সূত্র তিনটা দেখতে পাচ্ছি, এই সবগুলাই বেসিক্যালি একই ফরম্যাটের সূত্র। মানে এম দিয়ে যেটা লেখা যায় সেটা মোল সংখ্যার আকারেও লেখা যায়, আবার ডব্লিউ দিয়ে বোঝানো হয়েছে ভর। সো এইটাকে বেসিক্যালি আমি এই সূত্রটাকে এইভাবে লিখি না, এই সূত্রটাকে আমি লিখি হচ্ছে এম ইকুয়ালস টু এম নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এইভাবে লিখি। আবার এইটাকে লেখা যায় হচ্ছে এ ইকুয়ালস টু এ নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখানে এ মানে ভর সংখ্যা ভাবলে ভুল করব, এ মানে হচ্ছে ক্ষয়ের হার বা ভাঙনের হার। ঠিক আছে, তো এইভাবে বিভিন্ন সূত্রে এগুলাকে রিপ্রেজেন্ট করা যায়। আচ্ছা, তেজস্ক্রিয়তার বেশ কিছু এককের কথা বলা আছে। আচ্ছা, একক গুলা নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করে শুরু করব। সো এইটুকু পর্যন্ত থাকুক, এইটুকু পর্যন্ত আজকের ক্লাসে থাকুক। 22 জুন 2025। আমাদের থিওরি ক্লাস সম্পূর্ণরূপে শেষ করতে আর দুইটা ক্লাস লাগবে ফর শিওর। দুইটা ক্লাসে ইনশাল্লাহ আমাদের থিওরি কমপ্লিট হবে, এরপর সিকিউ এমসিকিউ আর অ্যাডভান্স প্রবলেম সলভিং। এর মধ্যে যে কোনো একটা ক্লাস আমি রেকর্ডেড দিয়ে দিব, কারণ আমাদের কোয়ার্টারের শেষের দিকে। সো মোস্ট প্রবাবলি সৃজনশীল সলভ বা এমসিকিউ সলভ, সৃজনশীল আর এমসিকিউ এই দুইটার মধ্যে যে কোনো একটা ক্লাস আমি হচ্ছে রেকর্ডেড দিয়ে দিব, আর বাকি সবগুলা ক্লাস ইনশাল্লাহ আমরা লাইভে করব। থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, রাদারফোর্ড তেজস্ক্রিয়তেও ভাগ মেরেছিল, কি একটা দুষ্টু কথা। ওকে বাচ্চা লোক, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আজকে মতো শেষ করছি এখানে, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।